ফারুক ভাই, এটা কি সিজিএস এ লাইভ হবে কি লাইভ হবে? হ্যাঁ, সিজিএস এ লাইভ হচ্ছে, ইউটিউবে, টুইটারে, ফেসবুকে। আর্টিকেল 19 এ শেয়ার করতে পারি? ইয়েস, অফ কোর্স, প্লিজ। ওকে ওকে। কেমন আছেন ফয়সাল সাহেব, ভালো আছেন? আসসালামু আলাইকুম, শুভ সকাল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। আজকের শিরোনাম নাগরিক সমাজের চোখে ডিজিটাল নিরাপত্তা আইন 2018। এর আগে আমরা এই আইন সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের বক্তব্য শুনেছি, বিশেষ করে সাংবাদিকদের বক্তব্য, রাজনীতিবিদদের বক্তব্য। স্বাধীনতার মার্চ মাসে আমরা কথা বলছি এবং 51 বছর আগে যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটির জন্ম হয়েছিল এবং গত 51 বছরে মানুষ যে ধরনের সংগ্রাম করেছে, তাতে করে কথা নিশ্চিত করে আমরা বলতে পারি যে এত ত্যাগ, এত রক্তদান আসলে কতটা সার্থক হয়েছে এই প্রশ্ন তোলাই যায়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের সমাজে, রাষ্ট্রে এক ধরনের ভয়ের আবহ, ভয়ের সংস্কৃতি তৈরি করেছে এবং শুধু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথাই যদি আমরা বলি সেটি বললে বোধহয় ভুল বলা হবে। এর সঙ্গে আরো যুক্ত আছে গুমের মতো ঘটনা, এর সঙ্গে যুক্ত আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা, আরো নানাবিধ নিপীড়ন, নির্যাতনের চিত্র আমরা নানাভাবে আমাদের সমাজে, রাষ্ট্রে দেখতে পাই। এবং এটা কতটা কাঙ্ক্ষিত সেটি নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে এবং এই প্রশ্ন তোলা অবান্তর হবে না 51 বছর পরে যে এই সংকট আসলে এই নিরাপত্তা আইনের বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটি বলি আমরা, কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সংকট, এই সংকট আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের সংকট বা মানবাধিকারের সংকটের সঙ্গেও সম্পর্কিত। আমাদের সমাজে, রাষ্ট্রে আরো নানা বিষয় নিয়ে কথাবার্তা আছে, সেগুলো নিয়েও এই আলোচনা হয়তো কথাবার্তা আমার অতিথিরা বলবেন। এবং আমি কিছু হাউসকিপিং অ্যানাউন্সমেন্ট করতে চাই যে যিনি কথা বলবেন তার বাইরে অন্যরা তাদের মাইক্রোফোনটা মিউট রাখবেন। এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে এই অনুষ্ঠানটি, এই ওয়েবিনারটি সিজিএস এর পেজ থেকে, ফেসবুক, টুইটার এবং ইউটিউবের পেজগুলো থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এবং আমাদের সঙ্গে যে সকল সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাই। আমার অতিথি যারা আজকে তাদেরকে স্বাগত জানাই যারা ইউটিউব, ফেসবুক এবং টুইটারে আমাদের এই অনুষ্ঠানকে ফলো করছেন তাদের সকলকে। 2020 সালের জানুয়ারি থেকে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে যত মামলা হয়েছে সেই মামলাগুলোকে ট্র্যাক করছে এবং মামলার বিস্তারিত আমরা আমাদের একটি ওয়েবসাইটে তুলে ধরবার চেষ্টা করছি। প্রতিনিয়ত মামলাগুলোতে যে ধরনের আপডেট হচ্ছে, freedominfo.net, www.freedominfo.net, এই ওয়েবসাইটটি মূলত টিএসএ ট্র্যাকার হিসেবে আমরা ব্যবহার করছি এবং এই বিষয় নিয়ে যারা কাজ করেন তারা মূলত এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করবার চেষ্টা করছেন। এবং আর্টিকেল 19 এর সঙ্গে আমরা একটি আন্তর্জাতিক সংগঠন, তাদের সঙ্গে আমরা আমাদের নলেজ এবং ইনফরমেশন শেয়ারও করছি। সেজন্য আর্টিকেল 19 কে আমরা ধন্যবাদ জানাই। আজকের এই আলোচনায় সভাপতিত্ব করবেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আলোচনায় অংশ নেবেন আমাদের নাগরিক সমাজের কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিনিধিত্বশীল ব্যক্তি। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিল আলম মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, সিজিএস বোর্ডের মেম্বার ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির এবং আর্টিকেল 19 এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল এই আলোচনায় অংশ নেবেন। আমি আলোচনা শুরু করবার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি সূচনা করবার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিল্লুর রহমান। সবাইকে শুভেচ্ছা, সালাম। প্রথমেই একটা বিষয় বলে নিই, আমার আজকের যে বক্তব্য সেটা আমার ব্যক্তি হিসেবে বক্তব্য, সিজিএস এর চেয়ারম্যান হিসেবে বক্তব্য, সরকারি কোনো প্রতিষ্ঠানের একটা বক্তব্য না, সেটা প্রথমেই বলে নিচ্ছি। এ পর্যন্ত আমরা
বেশ কয়েকটা ওয়েবিনার করেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এটার উপরে। গত কয়েকদিন আগে করেছি রাজনীতিবিদদের দৃষ্টিতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আজকে আমরা বলছি নাগরিক সমাজের দৃষ্টিতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। বিভিন্ন বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের দৃষ্টিতে আমরা এই নিবর্তনমূলক আইনটি আমরা দেখার চেষ্টা করেছি। এটা আসলে একটা নিবর্তনমূলক আইন। এই আইনের 62টি ধারার ভিতর আপনার 14টি ধারা জামিন অযোগ্য এবং এটা আমাদের যে সংবিধানের যেসব স্বাধীনতা নিশ্চিত করা আছে, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই সকল স্বাধীনতা নিশ্চিত করা আছে, সেগুলিকে কিন্তু এই আইন নস্যাৎ করে দিচ্ছে। অর্থাৎ এই আইন আমি একজন আইনজ্ঞ নই, সাধারণ ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এই আইনটি আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাছাড়া আরেকটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেইখানে কিন্তু বলা আছে এভরিওয়ান হ্যাজ দি রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। এটা আছে হিউম্যান ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 19-এ। এখন আমাদের সাথে ফারুক ফয়সাল সাহেব আছেন, উনি এই আর্টিকেল 19 নামেই কিন্তু এ বিষয়ে অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টায়। বাক স্বাধীনতা কিন্তু এই না যে এই আওয়ামী লীগ সরকার আমল থেকেই হঠাৎ করে আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ হয়ে গেল, জাতি একেবারে বাক রুদ্ধ হয়ে গেল, এটা ভাবার কোনো অবকাশ নাই। এমনকি পাকিস্তান আমল, তার আগে ব্রিটিশ আমলেও কিন্তু ডিএস ছিল না, কিন্তু ডিএস এর মতো আইন ছিল। যেমন দেখুন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে কিন্তু বেশ কয়েকবার জেলে নেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য। তিনি যা লিখতেন সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, অনেক কিছু বাতিল করা হয়েছে, এমনকি তাকে জেলে নেওয়া হয়েছে। সেইখানেই সে সেই যে কবিতা লিখছেন যে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট পাষাণ বেদি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই সে তাকে ফাইট করতে হয়েছে। আমার মনে হয় কি যে বাক স্বাধীনতার জন্য ডিএস এর বিরুদ্ধে প্রথমেই, ডিএস এর ছিল না কিন্তু ডিএস এর মতো নিবর্তনমূলক আইনের বিরুদ্ধে আমাদের কাজী নজরুল ইসলাম একটা প্রথমেই সেই সূচনা করে দিয়েছেন। আরেকটা বিষয় আপনি দেখুন যে আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির জীবনে, এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমি বলবো সেটা ছিল 7ই মার্চ 1971, 7ই মার্চের অপরাহ্নের যে 18 মিনিট, সেখানে সে যে একটা বক্তব্য রেখেছিলেন, আমাদের স্বাধীনতার যে দিক নির্দেশনা দিয়েছিলেন, সেটা একটা অমূল্য সম্পদ। বাঙালি জাতির ম্যাগনা কার্টা যদি বলা যায়, সেই 7ই মার্চের বক্তব্যকে বলা যেতে পারে। এটাও কিন্তু ওই পাকিস্তান আমলের এক ধরনের বাক স্বাধীনতাকারী আইন বা কানুনের বিরুদ্ধে। One second. স্যার আনমিউট করতে হবে স্যার। এই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর যে 7ই মার্চের যে বক্তৃতা, সেটা বাঙালি জাতির জন্য আমি বলবো ম্যাগনা কার্টা। এটাও কিন্তু পাকিস্তানিরা সেই সময় এর প্রকাশনা আটকে দিয়েছিল। এটা কিন্তু অনেক অনেক জটিলতার মাধ্যমে রেকর্ড করে পরে এটা প্রচার করা হয়েছে। তারপরে দেখুন বাংলাদেশ আমলেও কিন্তু এই বক্তৃতাটা 21 বছর পর্যন্ত কেউ ঠিকভাবে প্রকাশ করতে পারে নাই বা শুনতে পারে নাই, রেডিও টেলিভিশন দেখানো হতো না। তার মানে হচ্ছে যে বাক স্বাধীনতা আমাদের এখানে কোনো সময় খুব একটা ছিল না। সুতরাং এই আন্দোলন যেটা কাজী নজরুল ইসলাম শুরু করেছিলেন সেটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত না আমরা এই আমাদের স্বাধীনতা, আমাদের বলার স্বাধীনতা, আমাদের বিবেকের স্বাধীনতা,
আমাদের চিন্তার স্বাধীনতা এনশিওর করতে পারি। সে অরওয়েলের থট পলিসরা চারিদিকে ঘুরে বেড়াবে তা তো হবে না, বা মোকাবের মতো বলবে না আই ক্যান গ্যারান্টি ইউ ফ্রিডম অফ স্পিচ বাট আই ক্যানট গ্যারান্টি ইউর ফ্রিডম আফটার দ্য স্পিচ। এই ধরনের কথা বলে যেন না পাওয়া যায়। সুতরাং আমি মনে করি কি আমাদের যে সংগ্রাম, আমাদের যে চেষ্টা থাকবে যাতে আমরা একটা মডার্ন, একটা আধুনিক রাষ্ট্রের নাগরিকের মতো আমাদের নিজস্ব চিন্তা ভাবনা চেতনা প্রকাশ করতে পারি। আমি মনে করি যে এখানে অনেক বক্তারা আছেন, অনেক জ্ঞানী গুণী বক্তারা এখানে আছেন, পার্টিসিপেন্ট, তারাই বিষয়ে আরো ভালো বলতে পারবেন, তাদের কথা আমরা শুনবো। আমি এই বলে আমার প্রাথমিক বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার চেয়ার। আমরা জানি যে এই আইনটি শুরুটা আসলে কিভাবে হয়েছিল। আইসিটি অ্যাক্ট ছিল এবং আইসিটি অ্যাক্টের 57 ধারা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে নাগরিক সমাজ, রাজনীতিবিদদের একটা মহল থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে। বিশেষ করে আইসিটি অ্যাক্টের 57 ধারার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, প্রচুর এটিকে বাতিল করবার দাবি ছিল। সেই প্রেক্ষিতে সরকারের দিক থেকে বলা হয়েছিল একসময় চাপের মধ্যে যে আমরা এর চেয়ে বেটার একটা আইন করব, এই ধারাটি বাতিল করব। এবং সেই বেটার আইনটি হচ্ছে এখনকার ডিজিটাল নিরাপত্তা আইন আমরা জানি। এবং আজকে যখন এই বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলছি নানা মহল থেকে, এবং ইভেন যখন বিদেশি দূতাবাসগুলোর প্রধানরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীবর্গের সঙ্গে সাক্ষাৎ করে এই আইন বাতিলের দাবির কথা বলছেন বা সংশোধনের কথা বলছেন, তখন সরকারের দিক থেকে বিশেষ করে আইনমন্ত্রী একাধিকবার আশ্বাস দিয়েছেন যে এই আইনটি বাতিল করা হবে বা আইনটি সংশোধন করা হবে। এবং একথাও তারা বলছেন যে বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনলে বা মামলা হলে তাদেরকে প্রথমেই গ্রেফতার করা হবে না। যদিও এই প্রশ্ন তোলাই যায় যে সাংবাদিকরা এখানে বিশেষ কোনো গোষ্ঠী কিনা যে তারা বিশেষ সুবিধা পাবেন, অন্যরা পাবেন না, নাগরিক হিসেবে সকলেই সমান। এই বিষয়ে আমরা আমাদের সঙ্গে আইনজীবী আছেন, তার কাছ থেকে আমরা পরে শুনবো। কিন্তু এই আইন সংশোধনের কথা সরকারের দিক থেকে যখন বলা হচ্ছে, তখন আমরা একই সঙ্গে লক্ষ্য করছি যে আরো নানান আইন কানুন যেগুলোর অধিকাংশই ধরে নেওয়া হচ্ছে যে সেগুলো স্বাধীনতার, বিশেষ করে চিন্তার স্বাধীনতার, বাক স্বাধীনতার পরিপন্থী হবে, সেরকম বেশ কিছু আইন আসছে বলে ধারণা দেয়া হচ্ছে। বিটিআরসির পক্ষ থেকে, সরকারের বিভিন্ন মহলের পক্ষ থেকে সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, ডেটা প্রোটেকশনের নামে কিভাবে মানুষের ডেটাকে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হবে বা তার স্বাধীনতার বিপক্ষে যাবে, সেই সব নানা আইন কানুন কিন্তু আসছে এবং সেগুলোকে কিভাবে ভবিষ্যতে মোকাবেলা করা হবে সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমি কথা না বাড়াই, এই পর্যায়ে বলবার জন্য অনুরোধ করছি আমি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়েও যে সংগঠনটি বাংলাদেশে অনেকদিন ধরেই কাজ করছে, আর্টিকেল 19, তার এটি আন্তর্জাতিক সংগঠন আপনারা জানেন, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মিস্টার ফারুক ফয়সালকে। আমরা 2 রাউন্ড, আমার অতিথিরা সবাই কথা বলবেন। প্রথম রাউন্ডে প্রত্যেকে 7 থেকে 8 মিনিট এবং তারপরে আবার দ্বিতীয় পর্যায়ে সবার কথা আমরা শুনবো। মিস্টার ফারুক ফয়সাল। অনেক ধন্যবাদ জিল্লুর ভাই আমাদের এই অনুষ্ঠানে আসতে বলার জন্য। ধন্যবাদ মাননীয় চেয়ার মঞ্জুর ভাই। এখানে আরো অর্গানাইজেশন এবং ব্যক্তি 2 জন আছেন, 3 জন আছেন যাদের সঙ্গে আমরা নিয়মিত ঘনিষ্ঠভাবে কাজ করি। তার মধ্যে সিজিএস একটি, জিল্লুর ভাই একটি, বদিউল আলম মজুমদার ভাইয়ের সাথে আমরা নাগরিক অধিকার নিয়ে একটু কাজ করার চেষ্টা করছি, সুজনের সাথে। ব্যারিস্টার তানিয়া আমিরও আমাদের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা কৃতজ্ঞ যে উনি আমাদের বিভিন্ন বিষয়ে সাহায্য করেন। আমি 3 বছর হলো আর্টিকেল 19 দায়িত্বে এসেছি এবং 3 বছরের মধ্যে 2018 সালে যখন বাংলাদেশ সিকিউরিটি অ্যাক্টটা হলো, তখন আমাদের লন্ডনে যে অফিস, আমাদের প্রধান অফিস, সেখান থেকে আমরা এই পুরা আইনটা রিভিউ করে নিয়ে এসেছি এবং এই আইনে আন্তর্জাতিক যত সনদ এবং চুক্তি এবং প্রতিশ্রুতির মধ্যে বাংলাদেশ সই করেছে, তার সঙ্গে এই আইনটির কোথায় কোথায় গরখেলাপ আছে সেটা আমরা বলেছি, সরকারকেও বলেছি। শুরুর দিকে সরকারের অ্যাটিটিউড অত্যন্ত রূঢ় ছিল
এবং এসব বিষয়ে ওনারা কোনো মতে দিতে চান না। এরপরে এটি আমরা জাতিসংঘে তুলেছি এবং আপনারা জানেন যে জাতিসংঘের বেশ কয়েকজন স্পেশাল রিপোর্টিয়ার যুক্তভাবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যে বিপদগ্রস্ত এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন কয়েকদিন আগে। সেই বিবৃতিটি মনে হয় সরকার আমলে নিয়েছেন এবং সরকার জাতিসংঘের সাথে কথা বলছেন। এর মধ্যে আমার অন্তত 2-3 জন গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা হয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন হাসানুল হক ইনু সাহেব। উনি এই আইনটি তৈরি করার সময় জড়িত ছিলেন এবং উনি যেটা বলছেন, প্রকাশ্যে বলেছেন, পত্রিকায় ছাপা হয়েছে আমাদের অনুষ্ঠানে, সেটি হচ্ছে এই আইনটি যেসব স্টেক হোল্ডারের সাথে কথা বলার কথা ছিল শেষ পর্যন্ত সেসব স্টেক হোল্ডারের সাথে কথা হয় নাই, এই আইনটি আইন হয়ে গেছে। এরপরে আইনমন্ত্রী বলেছেন যে এই আইনটির অপব্যবহার হয়েছে এবং অপব্যবহারের জন্য এই আইনটির সুনাম নষ্ট হয়েছে। এই আইনটির সুনাম হওয়ার কোনো কারণ নাই, ফলে এটা নষ্ট হওয়ার কোনো কারণ নাই। তো ফলে সুনাম কখনোই ছিল না, নষ্ট হয় নাই। কিন্তু আইনমন্ত্রী এটা স্বীকার করেছেন যে এই আইনটি সংশোধন হওয়া উচিত। আমি যতদূর জানি, জাতিসংঘ থেকে আমি যেটুকু জানছি সেটি হচ্ছে এর মধ্যে সরকার একটি কমিটি করেছে। এই কমিটির 2 বারের মিটিং হয়েছে। এই মিটিং এ এই আইনের কোথায় কোথায় সংশোধন করা দরকার এসব কথা বলা হচ্ছে। কিন্তু একই সঙ্গে যখন আমার মোস্তফা জব্বার সাহেবের সাথে কথা হচ্ছে, তখন তিনি আমাকে যেসব কথা বলছেন তাতে আমি যার পর নাই আতঙ্কিত এবং ডিএস এর চাইতে অনেক বেশি আতঙ্কিত। সেটা হচ্ছে মানুষের ডাটা প্রোটেকশন, সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ এবং সমস্ত সার্ভার এবং প্ল্যাটফর্ম গুলোর সমস্ত কিছু ওনারা বাংলাদেশে নিয়ে আসতে চান যাতে কন্ট্রোল করা যেতে পারে। এটা সম্ভব নয়। এটা বুঝতে হবে যে আমাদের দেশে যে নিউজ পেপারের ডিক্লারেশনের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা ব্রিটিশ আমলের। আমাদের ব্রিটিশ আমলের অনেক কিছু আছে, তার একটা রোজিনা ইসলামের বিরুদ্ধে কয়েকদিন আগে ব্যবহার করা হয়েছে, অকারণে ব্যবহার করা হয়েছে এবং সেইটার কারণে এই রোজিনা ইসলাম আজকে দুনিয়ার একটি সর্বশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত হয়েছেন, ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন এই কারণে। তো বাংলাদেশ যদি ব্রিটিশ আমলের আইনে চলে তাহলে এটা চলতে পারে না, কেন সময় বদলে গেছে। সময় বদলে গেছে। এখন তথ্যমন্ত্রী বলছেন যে বাংলা পত্রিকাগুলো, ছাপানো পত্রিকাগুলো যদি অনলাইন ভার্সন হয়, যদি অনলাইনে ভিডিও থাকে তাহলে আলাদা লাইসেন্স লাগবে। রেডিও গুলো যদি অনলাইনে কিছু করে তাহলে আলাদা ভার্সন লাগবে। এখন হচ্ছে মাল্টিমিডিয়ার যুগ। এখন আমি যদি অনলাইনে করি, আমি যদি প্রিন্টে করি, আমি যদি রেডিওতে করি, আমি যদি ফোনে ছড়ায় দেই, আমাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে। আর আমি কানাডা থেকে একটা পত্রিকা বের করেছিলাম। কানাডার পত্রিকা বের করতে হলে আমাকে কোনো লাইসেন্স দিতে হয় না, কোনো ডিক্লারেশন দিতে হয় না। এখানে বাংলাদেশে 3টি পেশায় ডিক্লারেশন দিতে হয় বলে আমি জানি, তা নিয়ে আমি তো ভালো জানবে। একটি পেশা হলো আমি যদি পত্রিকা বার করতে চাই তাহলে কোর্টে গিয়ে আমাকে ডিক্লারেশন দিতে হবে আমি এই পত্রিকা প্রকাশক। আর একটি ডিক্লারেশন আমাকে দিতে হবে আমি যদি মাতাল হই, মদ ছাড়া আমার চলে না, মদ ছাড়া আমি বাঁচবো না, অথবা আমি মুসলমান নই, তাহলে আমাকে কোর্টে গিয়ে ডিক্লারেশন দিতে হবে। আর একটি হচ্ছে আমি যৌনবৃত্তি করতে চাই, তাহলে আমাকে কোর্টে গিয়ে ডিক্লারেশন দিতে হবে। আর কোনো বিষয়ে ডিক্লারেশন আছে কিনা তা নিয়ে আমি ভালো বলতে পারবে। এই 3টা বিষয় আমি শুনেছি, আমি জেনেছি। আমার যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে নাগরিক বলতে আমি কি বুঝি, আমার নাগরিক অধিকারটা কি? আমাকে হাঁটতে চলতে দিতে হবে, আমাকে চিন্তা করতে দিতে হবে, এবং আমি যা চিন্তা করছি তার যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাহলে তা আমাকে বলতে দিতে হবে। একই সঙ্গে আমার জানার অধিকার থাকতে হবে। আমি মনে করি ডিএস এর মতো আইন এবং নতুন যে আইনের কথা এই সরকার চিন্তা করছে অথবা আগের সরকাররা করেছে এবং বিভিন্ন দেশ যেটা খেয়াল করছে সেটা হচ্ছে নাগরিক অধিকারের পক্ষে নয়, গণতন্ত্রের মুখে হুমকি। এই হচ্ছে আমার প্রথম কথা।
ধন্যবাদ মিস্টার ফারুক ফয়সাল। আমরা আবারও আপনার কাছ থেকে শুনবো এবং আমরা গত 5 দিনে লক্ষ্য করেছি এই সিজিএস এর বিভিন্ন ওয়েবিনারও যে একদিকে যেমন এই আইনের সংশোধনের কথা বলা হচ্ছে এবং আপনি দুজনেই বললাম যে নতুন নতুন আরো আইন আসছে এবং বোঝাই যাচ্ছে সেই আইনগুলো কি হবে, কিন্তু আমরা একই সঙ্গে লক্ষ্য করছি যে সরকারের ব্যক্তিবর্গ অনেকেই কিন্তু আবার এই আইনের পক্ষে কথা বলছেন, ইভেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পক্ষে কথা তারা বলছেন। এবং 2020 সালের জানুয়ারি থেকে সিজিএস যে ডেটাবেস তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে 2020 সালের এই জানুয়ারির পর থেকে এই পর্যন্ত 2022 জন অভিযুক্ত হয়েছেন 835টি মামলায় এবং এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন 756 জন এবং 2022 জনের মধ্যে রাজনীতিবিদদের সংখ্যাই হচ্ছে সবচেয়ে বেশি, এর পরে সাংবাদিক, শিক্ষার্থী এবং অভিযুক্ত রাজনীতিবিদের সংখ্যা 224 জন, সাংবাদিক 186 জন, শিক্ষার্থী 76 জন এবং সর্বমোট গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে অসামঞ্জস্যপূর্ণ বেশি হচ্ছে সাংবাদিক। এটা আমরা দেখছি 18 বছরের কম বয়সী অপ্রাপ্ত বয়স্করাও এই আইনের আওতায় অভিযুক্ত হয়েছেন, যার মধ্যে অভিযুক্তদের সংখ্যা 19 জন এবং গ্রেপ্তারকৃতের সংখ্যা 12 জন। এবং এই আইনে একেবারেই শিশু কিশোরদের কি পরিণতি হয়েছে সেটি আমরা দেখেছি, কার্টুনিস্ট কিশোরের কি পরিণতি সেটি দেখেছি এবং লেখক মুশতাকের মৃত্যু যেটি কারান্তরীণ থাকা অবস্থায় হয়েছে সেই ঘটনাও ঘটেছে আমরা জানি। সব মিলিয়ে এবং এই আইনের আরেকটি প্রবণতা আমরা লক্ষ্য করি যে অধিকাংশ মামলাই হচ্ছে মানহানির মামলা এবং যার মানহানি হচ্ছে তিনি কিন্তু মামলা করছেন না, মামলা করছেন অন্য আরেকজন সংক্ষুব্ধ হয়ে। যদি আমি ধরে নিতাম যিনি যার মানহানি হয়েছে তিনিও মামলা করছেন, অন্য আরেকজন করছেন, তাও মেনে নেওয়া যেত। অনেক ক্ষেত্রে সংক্ষুব্ধ হন অন্য ব্যক্তি, যার মানহানি হয়েছে তিনি মামলা করছেন না। এটি কি ধরনের ঘটনা? মানে একই বিষয়ে সারা দেশে মামলা হয় এবং মাহফুজা নামের পরিণতি আমরা জানি, আরো অনেক কেসের কথাই জানি যে একটি ঘটনায় মামলা হচ্ছে সারা দেশে এবং ওই ব্যক্তিকে বা অভিযুক্ত ব্যক্তিকে সারা দেশে ছুটোছুটি করতে হচ্ছে। সব মিলিয়ে এই আইনের আইনি দিক এবং আইনি দুর্বলতা কি বা এই আইনকে কিভাবে দেখেন একজন আইনজীবী হিসেবে এবং মানবাধিকার নিয়েও প্রচুর কথাবার্তা বলেন ব্যারিস্টার তানিয়া আমির। আমি তার কাছ থেকে শুনতে চাইবো, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি আমরা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথম প্রেক্ষিতে যেটা বলবো যে আমরা ডিজিটাল সিকিউরিটি বা এই প্ল্যাটফর্ম প্লাস আমাদের আন্তর্জাতিকভাবে যে কথাটা আমাদের আর্টিকেল 19 থেকে আমরা শুনলাম, এটার ব্যাকড্রপে আমার মনে হয় আরেকটা জিনিস অ্যাড করা প্রয়োজন পূর্ণাঙ্গ পিকচারটা পাওয়ার জন্য, যে এই আমাদের জনগণের উপরে পুরো দুনিয়াতেই এখন একটা এই নিয়ন্ত্রণের একটা এবং সাংবাদিকদের উপরে নিয়ন্ত্রণের একটা অভিযান চলছে, যেটা অফিসিয়াল ন্যারেটিভের বাইরে যদি কেউ কথা বলে। প্রাইম এক্সাম্পল হবে জুলিয়ান অ্যাসাঞ্জে। এবং আইড লাইক টু নো যে আর্টিকেল 19 এখানে কি করেছেন, বাংলাদেশের চ্যাপ্টার না, আন্তর্জাতিকভাবে এই ইস্যুগুলো টেক আপ করার জন্য অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন, এত চমৎকার অর্গানাইজেশন আর্টিকেল 19, আমার মনে হয় তাদেরও হিমশিম খেতে হয়। সো এটা নিয়ে কথা বলা যাবে না। এরকম একজন সাংবাদিককে, যিনি একজন আপনার অ্যাক্টিভিস্ট, আপনার এডিটর, পাবলিশার, তাকে যেভাবে সকলের দুনিয়ার মানুষের সামনে পারসিকিউশন করা হলো and getting away with it, তাকে আশ্রয় নিতে হয়েছে বিভিন্ন এম্বাসিতে। তো দুনিয়াতে, সারা দুনিয়াতে এরকম একটা পারসিকিউশন চলছে আমার মনে হয় এই নিয়ন্ত্রণের জন্য। থট পুলিশও থাকবে, একই সাথে আপনি কি চিন্তা করবেন, আপনি কি কিনবেন, কোন পণ্যটি আপনি নেবেন। এই যে সোশ্যাল মিডিয়া বলছেন, আমাদের যে ডেটা, এই ডেটাগুলো এখন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এটাকে এখন টেকনোলজি আছে, আপনার কে বলা হবে ইউ হ্যাভ অল দ্য ফ্রিডম, কিন্তু আপনি কোন মিউজিক, কোন কালার, কি ভিউ নেবেন সেটাও নিয়ন্ত্রণ করা হচ্ছে, স্পেশালি উইথ আওয়ার ইয়াঙ্গার জেনারেশন। এই যে ফেসবুককে কে নিয়ন্ত্রণ করছে? ফেসবুক তো আপনার সব ডেটা নিয়ে যাচ্ছে। এখনো আইনে, আন্তর্জাতিক বলেন, দেশীয় ভাবেন, আইনগুলো এখনো ওভাবে কিন্তু ডেভেলপড হয়নি যে এই ডেটা হচ্ছে আপনার ডেটা, কিন্তু তারা কিন্তু এই ডেটাটা নিয়ে যাচ্ছে। এখন রিয়েল ওয়ার্ল্ডে সম্পত্তি বা প্রপার্টি যেটা বলেন, প্রপার্টি কিন্তু কারো না কারো নামে এটা রেজিস্ট্রি হয়ে আছে, কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে প্রপার্টি বলা মানেই কিন্তু ডেটা। এই ডিজিটাল ডেটা, যার যত ডেটা সে সেটার রাজা।
আগের দিনে যেরকম আলেকজান্ডার দ্য গ্রেটের যুগে যে আমি আসলাম, আমি দেখলাম, আমি পতাকা লাগিয়ে দিলাম, এটা আমার। এখন ডিজিটাল ওয়ার্ল্ডে এই একই রকমের আপনার কাউবয় কালচার চলছে, এবং এই ডেটা আমাদের ডেটা নিয়ে যাচ্ছে। এই যে আমরা টিকা দিলাম, আমাদের দেশের সকল নাগরিককে মুচলিকে দিয়ে টিকা দিতে হলো, এই ডেটাটা কার কাছে? এটা তো আমার আপনার সম্পত্তি। আমরা সচেতন না, এই ডেটা কালেকশন করে নিয়ে যাওয়া হচ্ছে। সো এই ব্যাকড্রপে আমি কথাটা বলবো যে বাংলাদেশে এখন কি হচ্ছে এই আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে। প্রথমত এই অ্যাক্টটা ইজ কোয়াইট ড্রাকোনিয়ান, এবং এখানে যেই নিরাপত্তা আপনার বাহিনীকে ক্ষমতা দেয়া হয়েছে, তারা যদি মনে করেন যে কোনো তথ্য উপাত্ত দেশের বা অন্য কোনো অংশের সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে তারা যদি মনে করে তাদের ব্যক্তিগতভাবে, এটা কি সাবজেক্টিভ ভাবে নাকি অবজেক্টিভ কোনো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু বলা নাই, তাহলে তারা অ্যাকশন নিতে পারবে। সো এদের এই যে একটা তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, তাদের যে জাজমেন্ট করতে হবে, এটার জন্য কোনো ক্রাইটেরিয়া নাই, এবং এখানে যে কোনো ভাবে এটাকে অ্যাবিউজ করার স্কোপ রয়েছে এবং সেটা হচ্ছে। কিন্তু তারও সাথে আমি যে কথাটা বলতে চাচ্ছি এবং লিঙ্ক করতে চাচ্ছি আন্তর্জাতিক বিষয় এবং বাংলাদেশের সঙ্গে, একটা আমরা মানে দুনিয়ার বাইরে না, জুলিয়ান অ্যাসাঞ্জকে যখন এরকম করা হলো, সাংবাদিক মহল কিন্তু চুপ, কেউ কোনো টু শব্দ করলো না। কেন? একইভাবে আমাদের দেশের সাংবাদিকরা যাদেরকে এটা টার্গেট করার নিয়ম, তারা কেন একত্র হচ্ছেন না? আমরা যারা মানবাধিকার চর্চা করি, আইনজীবীরা আছি, আমরা মামলা করার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের কিন্তু মক্কেল লাগে, ক্লায়েন্ট লাগে। আমি আমার অনেক বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছি, এখানে সেলফ সেন্সরশিপ হচ্ছে কিনা, এখানে আমরা আঘাত করছি কিনা। জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়ে একই ঘটনা। বড় বড় যারা জায়ান্ট, তারা নীরব কেন? তারা মুখ খুলছে না কেন? তাদেরকে ফাইন্যান্সিং কারা করছে? তাদের বস কারা? এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখার বিষয় আছে। যে কথাগুলো আমরা শুনলাম, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বলে একটা কালো কানুন আমাদের দেশে ছিল, সেখানেও একই অবস্থা ছিল। সো জাস্ট এটা মিনসটা চেঞ্জ হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ইজ নো ডিফারেন্ট ফ্রম স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। এখানে যেহেতু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এটা জুড়ে দেওয়া হয়েছে। তো স্পেশাল পাওয়ার অ্যাক্ট যখন হয়েছিল, সেটা তো আমরা উড়িয়ে দিয়েছি, দেইনি, সক্ষম হয়েছি, কারণ এখানে ঐক্য ছিল। যারা অ্যাফেক্টেড পার্সন, আমরা আপনারা কথা বলে কি হবে, যারা অ্যাফেক্টেড পার্সন তারা যদি এখানে কনসিড করে যায়, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ প্রয়োগ করে, আপনি মাঠ থেকে তো মাসিক দরদ হতে বেশি হতে পারে না। এখানে এই আইনটা আজকে, তারও আগে যে আইসিটি অ্যাক্ট ছিল, তারও আগে আমরা বিভিন্ন এরকম সভায়, সেমিনারে কথা বলেছি। এবং আরো আমি বলবো, এটা একটা প্রফেশনাল, আপনারা একটা চমৎকার প্রফেশনে আছেন যারা সাংবাদিক। আপনাদের সঙ্গে যখন কথা বলেছি, যখন বিদেশি সাংবাদিকরা আমাদের দেশের তথ্য নিয়ে প্রচার করছে, আমার নিজেরই খুব লজ্জা লেগেছে যখন আমাদের জায়ান্ট সাংবাদিকরা যারা এই দেশের শীর্ষস্থানে আছে, তারা বলছে আমরা তো কাজ করতে পারি না, কারণ আমাদের ইনকেস এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্টে যদি কিছু করা হয়। আমার মনে হয়েছে এটা কর্তব্যের অবহেলা, একেবারে কর্তব্যের অবহেলা। এরকম অজুহাত শুনতে আমরা প্রস্তুত না। আপনি আপনার প্রফেশন করতে পারবেন না, আপনার প্রফেশন করার মৌলিক অধিকার সংবিধানে আছে, আপনার চিন্তা ও বিবেকের স্বাধীনতা আর্টিকেল 39-এ আছে, আপনার গৃহ এবং যোগাযোগের রক্ষণ, করসপন্ডেন্স, সেইগুলো নিশ্চিত আছে। আপনার সাংবাদিক মহল যদি, জার্নালিস্ট মহল যদি কনসিড করে যায়, সেলফ সেন্সরশিপে চলে যায়, তারা আন্দোলন করতে প্রস্তুত না। এবং এটা শুধু বাংলাদেশে না, আমি দেখছি তো দুনিয়ার সবখানেই দেখছি। আমি আপনার এই যে ইভেন ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন পলিটিক্স নিয়ে, WHO এবং সরকারি যে ন্যারেটিভটা, WHO কে কন্ট্রোল করছে এখন গ্যাভি, গ্লোবাল অ্যালায়েন্স অফ ভ্যাকসিন ইনিশিয়েটিভ, বিল গেটসের সংগঠন, এবং WHO এর মাধ্যমে যতগুলো রাষ্ট্র আছে, সব রাষ্ট্রতে একই ন্যারেটিভ হেলথ মিনিস্ট্রির মাধ্যমে সরাসরি দিয়ে দেওয়া হচ্ছে। এবং
আমাদেরও এখানে তারপর আমরা দেখলাম যে সরকারি প্রজ্ঞাপন দিয়ে পার্লামেন্টে কোনো আইন হলো না, কিছু ম্যান্ডেট দিয়ে দেওয়া হলো, এবং শিশুদেরকে এখন আমরা আমাদের দেশে ভ্যাকসিন দিচ্ছি, একটা এক্সপেরিমেন্টাল ভ্যাকসিন। শিশুরা কিন্তু কখনো এফেক্টেড হচ্ছে না আপনার এই কোভিডে, এবং পার্শ্ব প্রক্রিয়া কি হবে আমরা জানি না, আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ হবে কি এই শিশুদের আমরা জানি না। এবং আমরা দেখছি ইসরায়েলে ইয়াং বয়েজ অ্যান্ড মেন তাদের কিন্তু হার্ট কন্ডিশন চলে যাচ্ছে। সো এখানে এই অফিসিয়াল যে ন্যারেটিভটা, সেটা মনে করেন তার বাইরে কোনো ডাক্তার কোনো কথা বলতে পারছে না। ফ্রন্টলাইন ডাক্তাররা যে কথাগুলো বলছে তাদেরকে আমরা দেখছি বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে প্ল্যাটফর্ম করে দেওয়া হচ্ছে, ইনক্লুডিং নোবেল লরিয়েটস এবং অনেক বড় বড় যারা ডক্টর, ল্যান্সেটে যাদের সবচেয়ে বড় আপনার বেশি প্রকাশনা আছে, তাদেরকে ভিলিফাই করা হচ্ছে। সো এইটা আমি একটা গ্লোবাল ট্রেন্ড দেখছি, এবং আপনার বাক স্বাধীনতা তখনই থাকবে as long as you conform to the official narrative. যে সাবজেক্টই বলেন, there is a official narrative. এটা বিবিসি বলেন, সিএনএন বলেন, আপনার একটা অফিসিয়াল ন্যারেটিভ আছে। লন্ডন রিয়েল একটা ইন্টারভিউ নিয়ে নিল, লন্ডন রিয়েল যিনি মেয়রের ক্যান্ডিডেট ছিল লন্ডনে, ডেভিড আইকের, পছন্দ হলো না অফিসিয়াল ন্যারেটিভের, যে যার পিছনে বড় বড় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোম্পানিগুলো আছে, তারা এখন মনোপলি নিয়ে নিচ্ছে। এটা টেক কোম্পানি, বিগ ফার্মা আপনার, এবং আস্তে আস্তে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনেও এই ডেটা মাইনিং করা হচ্ছে, ডেটা কালেকশন করা হচ্ছে, এবং ডেটা যদি কন্ট্রোল করা যায় তাহলে মানুষকে কন্ট্রোল করা যায়। এখন হচ্ছে এই যে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা আমরা এগোচ্ছি, এটার হচ্ছে হাতিয়ার হচ্ছে ডেটা। যার কাছে যত ডেটা সে দুনিয়ার রাজা। এবং এখন এই চেক এন্ড ব্যালেন্স যেটা দুনিয়াতে ছিল তার থেকে আমরা দূরে সরে যে আসছি, এবং এই ডেটার কিন্তু এখন নতুন খেলোয়াড় চলে এসছে। তারা হচ্ছে মাল্টি ন্যাশনাল গ্লোবাল কোম্পানিজ, বিগ ফার্মা, বিগ মিডিয়া কোম্পানিজ, সোশ্যাল মিডিয়া কোম্পানি। ফেসবুককে তো 44টা স্টেট নিয়ন্ত্রণ করতে চাইলো, মনোপলি হয়ে গেছে, ভাঙার চেষ্টা করলো। এখন ফেসবুকে কে নিয়ন্ত্রণ করবে? কোন রাষ্ট্র, কোন সরকার? একইভাবে ক্ষুদ্র আকারে আমি দেখছি বাংলাদেশে একই জিনিস হচ্ছে, এবং আমরা এই ট্রেন্ডের থেকে বাইরে না। সেখানে আমার মনে হয় যারা স্টেক হোল্ডার তাদেরকে একটা ঐক্য থাকতে হবে এবং মোকাবেলা করার একটা অ্যাটিটিউড থাকতে হবে। বিদেশি রাষ্ট্রদূতটা কি বললো কি বললো না, তাদের কি স্বার্থ না, আমার কাছে কিন্তু পরিষ্কার না। যে আমাদের সরকার নিয়ন্ত্রণ করবে, কিন্তু গ্লোবালি তাদের যেই আপনার নেটওয়ার্ক আছে তার মাধ্যমে একটা গ্লোবালি নিয়ন্ত্রণ হবে as to what should be the official narrative. সো তাদের অফিসিয়াল ন্যারেটিভের বাইরে যাতে না গিয়ে আমাদের সরকার যাতে নিয়ন্ত্রণ না করে। আর আমার কথা হচ্ছে কারো নিয়ন্ত্রণই আমরা মেনে নেব না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ তো নিউ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আজকের দুনিয়া যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের নিয়ন্ত্রণ তো মানবই না। এবং সেখানে মনে হচ্ছে আমার, জাস্ট উদাহরণ দিচ্ছি ভ্যাকসিনের বিষয়ে, যে তোদেরকে আমাদের পণ্য সেবন করতে হবে, এই পণ্যের ভিতরে কি উপাদান আছে আমরা বলবো না, খবরদার তোরা জিজ্ঞেস করবি না, জিজ্ঞেস করাটা একটা মহাপাপ। এই পণ্যের ভিতরে উপাদানগুলো কি, এবং আমরা প্যাটেন্ট ওপেন করব না, এবং তোরা যদি এটা না নিস তাহলে তোরা অচল। আমার রাষ্ট্রে, স্বাধীন দেশে, স্বাধীন সমস্ত রাষ্ট্র, আমরা কি টেস্ট করে দেখেছি এটার ভিতরে কি আছে? যে কোনো পণ্য আমাকে নিতে হলে এখানে উপাদান থাকবে, আমাকে জানতে হবে, কনসেন্ট দিতে হবে, ইনফর্মড কনসেন্ট। আমি যদি নাই জানি এর ভেতরে কি আছে, আমি কনসেন্ট কিভাবে দিলাম? একইভাবে যে নিয়ন্ত্রণটা চলে আসলো, শিশুদেরকে, বাচ্চাদেরকে, 18 নিচে স্কুলের বাচ্চাদেরকে আমরা বাধ্য করছি জিনিসটা নিতে, অভিভাবকের কোনো কনসেন্ট এখানে নেওয়া হলো না। রাষ্ট্র বাইপাস করে গেলে টু দ্য ফ্যামিলি, সরাসরি বাচ্চাদের কাছে চলে গেল। সো এইভাবে আস্তে আস্তে এই যে গ্লোবাল মিডিয়া, গ্লোবাল হাইপ, গ্লোবাল ফিয়ার মঙ্গারিং এর মাধ্যমে একটা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হচ্ছে, এবং ইটস অল বিকামিং গ্লোবাল। এর প্রেক্ষিতে আমাদের এই ডিজিটাল সিকিউরিটি নিরাপত্তা একটা দেখতে হবে। এবং প্রথম প্রশ্ন আমার যেটা আমি ছুড়ে দিতে চাই সেটা হচ্ছে যে সিকিউরিটি কার সিকিউরিটি? নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা কার নিরাপত্তা? নিরাপত্তা এদেশের জনগণের, স্টেট সিকিউরিটি না, হিউম্যান সিকিউরিটি। এবং স্টেট সিকিউরিটির ভিতরে হিউম্যান সিকিউরিটি পড়ে কি পড়ে না সেটার অন্য ডিবেট, আরেকদিনের ডিবেট। কিন্তু আজকে যেটা আমি সামনে আনতে চাই, যে আমার সংবিধান
আমার রাষ্ট্রের সংবিধানের সকল ক্ষমতার মালিক হচ্ছে এ দেশের জনগণ। আমরা মালিক পক্ষ। সিকিউরিটি হতে হবে আমাদের সম্পত্তির নয়। সো মালিক পক্ষ যদি এই সার্বভৌমত্বের মালিক হয়ে থাকে, জনগণ যেহেতু সার্বভৌমত্ব মালিক, তাহলে আমার বিউরোক্রেসি, সিভিল বিউরোক্রেসি, আমলা বলেন, আমার প্রশাসন বলেন, পার্লামেন্ট বলেন, জুডিশিয়ারি বলেন, এবং মিলিটারি বিউরোক্রেসি, সিভিল বিউরোক্রেসি, সকলের দায়িত্ব হচ্ছে হিউম্যান সিকিউরিটি, আমার মানুষের সিকিউরিটি প্রোটেকশন করা। সো এই সিকিউরিটির নামে আমার অধিকার, মৌলিক অধিকার হরণ হবে, সেটা কখনো হয় না। একজন অস্ত্রধারী বা একটা টেররিস্ট এসে যখন আমার মৌলিক অধিকার হরণ করে, তখন আমি বেশি সিকিউর ফিল করি না, কম সিকিউর ফিল করি। একই সাথে রাষ্ট্র যখন আমার মৌলিক অধিকার হরণ করে, আমি লেস সিকিউর ফিল করছি। তাহলে সিকিউরিটি ডিসকোর্সে আমাদের এখানে আলোকপাত করা প্রয়োজন। সো সিকিউরিটি আমার তখনই হবে যখন আমার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে, এবং এটা অনেক আগে থেকে চলে আসছে। এমার্জেন্সির নামে আমার মৌলিক সিকিউরিটি হরণ করা হয় এবং বলা হয় এমার্জেন্সির কারণে মৌলিক সিকিউরিটি এখন সাসপেন্ডেড থাকবে। আমি মনে করি এবং আপনাদের সহায়তা চাই এই বিষয়ে, যে না না না, আমার ইনসিকিউরিটি তখনই বেড়ে যায় যখন আমার মৌলিক অধিকারের উপরে আঘাত আসে। সো আমার সিকিউরিটি, মানুষের সিকিউরিটি, এমার্জেন্সির নামে সিকিউরিটি কম হবে না। এমার্জেন্সির নামে মৌলিক অধিকার সাসপেন্ডেড করা যাবে না। এমার্জেন্সি যখন হবে, ওগুলোকে আরো বেশি নিশ্চিত করতে হবে। সো আমার স্বার্থের জন্য, আমার সিকিউরিটির জন্য আপনি আমার মৌলিক অধিকার হরণ করছেন, এটা কন্ট্রাডিকশন ইন টার্মস, ইটস অ্যান অক্সিমরন, ইট ক্যানট মেক সেন্স। এবং আমরা এখানে এই দেশের মানুষ এবং সারা দুনিয়ার মানুষ, আমরা মনে হয় এই ডিজিটাল যুগে আমাদের ডিসেন্সিটাইজড হয়ে যাচ্ছি আমরা। I don't know whether we are being dumbed down. আমরা কি চিন্তা করব, কি সিনেমা দেখব, কোন গান আমাদের পছন্দ হবে, সবই কিন্তু মনে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সত্যি কি আমরা সিদ্ধান্ত নিচ্ছি? এই ডিজিটাল যুগে কোন রংটা আমার চয়েস হবে, কোনটা এখন ফ্যাশন হবে, কোন পণ্যটি কিনতে হবে, বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স ডলার্স রিসার্চ হচ্ছে এখানে, এবং দে আর ডিটারমিনিং এটা নেক্সট আপনার কোন পণ্যটা, কোনটা ট্রেন্ডিং হবে, কোনটা ট্রেন্ডিং হবে না, এবং আমরা মনে করছি সেই সিদ্ধান্ত আমরা দিচ্ছি। সো আমরা কি একটা মুরগির ফার্মে, যেরকম ফার্মের মুরগিরা থাকে এবং তাদেরকে মনে করছে তারা খুব ঘুরে বেড়াচ্ছে, তারা ভালো খানা পিনা পাচ্ছে, আমরা সেরকম এই নিয়ন্ত্রণের একটা জালে আমরা সেরকম পূর্ণ হয়ে যাচ্ছি কিনা, যে আমাদের চিন্তার অধিকারগুলা আমরা হারাচ্ছি কিনা, বা আমাদের ক্ষমতা এখানে কমে যাচ্ছে কিনা। তো সেখানে আমি লাস্ট কথা যেটা বলবো, যে হিউম্যানিটি বলতে যে আমাদের মানুষের যে একে অপরের কন্ট্যাক্ট, আজকেও দেখেন আমরা ডিজিটাল একটা ওয়ার্ল্ডে বসে আমাদের এই কথা বলছি, সেটা কোনো বিকল্প নাই। এবং এটা যত কমিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে আমি দেখছি, যে আমরা একে অপরের সঙ্গে আদান প্রদান, একে অপরের সঙ্গে কথা বলা, আমাদের যে ঐক্য গড়া, আমাদের যে সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা চালানো, আন্দোলন করা, সেখানে আমাদেরকে ডিসকারেজ করা হচ্ছে। সেটা যাতে আমরা কম করি, ডিস্টেন্স মেনটেন করি একে অপরের সঙ্গে, এবং আমাদের হিউম্যান যে কন্ট্যাক্ট সেটা যত কমে যাচ্ছে, এবং কমে যাওয়ার একটা, আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদেরকে এটা কি যাতে আমার সত্যিকার দুনিয়া হয়, এবং ইয়াং জেনারেশন থেকে সেখানে এনকারেজ করা হচ্ছে। সো আমি জাস্ট এই কথা বলে শেষ করব, আসেন আমরা সাক্ষাৎ করি, আমাদের হিউম্যান কন্ট্যাক্ট ইজ নো রিপ্লেসমেন্ট, কারণ মানুষ মানেই কিন্তু সামাজিকতা, সামাজিক কন্ট্যাক্ট, এবং আমাদের আন্দোলন করতে হলে কিন্তু আমাদেরকে এক হতে হবে, একে অপরকে আমাদের হাত ধরতে হবে, হাত ধরে এগোতে হবে, এবং সেই জায়গাগুলো আমাদেরকে প্রশ্ন করতে হবে। যেমনটি স্পেশাল পাওয়ার অ্যাক্ট আমরা চুরমার করে উড়িয়ে দিয়েছিলাম, আসুন আপনারা এক হন, আপনার সেলফ সেন্সরশিপ বাদ দেন, আপনারা একে অপরের সাথে আতাত করা বাদ দেন। ইউর ইন আ নোবেল প্রফেশন, এটা বিদেশিদের বলতে লাগবে না, বিদেশিরা এসে আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্ট ভেঙে দেয়নি, আমরা করেছি দেশের মানুষ। একইভাবে আসুন, আপনাদের অনেকের অনেক বুদ্ধি, আমার এত বুদ্ধি নাই, অনেকের মনে করেন অনেক এখানে আলোচনা বা তাদের অনেকের ইকুয়েশন, অনেক হিসাব নিকাশ, এগুলো বাদ দেন না, সোজা পথে হাঁটি।
আপনি যদি সিরিয়াস হন, হিসাব নিকেশ বাদ দেন, আসেন এটাকে চ্যালেঞ্জ করতে চান, আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। কারণ তো আমার বন্ধু বান্ধব থেকে কাউকে আপনাদেরকে আমি আমার পাশে পাই না। আপনি যদি পাশে থাকতে চান, ডেকেছেন, আমি আছি এবং আই এম দেয়ার। চেষ্টা তো করে দেখি, কিন্তু কেউ চেষ্টা করতেও রাজি না, সাহস পাচ্ছে না। এবং তারা বলছে আমরা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রেখে যতটুকু পারি করছি। এবং এইটারও একটা তারা আপনাদের মহল থেকে আমি একটা যুক্তি শুনি, যেটা আমি বলবো ইটস নট আ লজিক, ইটস আ ফ্যালাসি, যে এটাকে রেখে নয়তো আমাদেরকে পুরোপুরি বন্ধ করে দেবে। এটা কি ধরনের কথা? আমি প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিতে চাই, হোয়াট আর ইউ ডুইং? ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ। এবং অজুহাত দেবেন না এরকম করে। সরকার, রাষ্ট্র এটা আদিকাল থেকে এগুলো করে এসেছে, কিন্তু জনগণকে সোচ্চার হতে হবে। ইট ইজ ইউর নোবেল প্রফেশন, বি প্রফেশনাল, টেক প্রাইড ইন হোয়াট ইউ ডু। আপনার উপরে কেউ আঘাত আনলে আপনি কেন নিচ্ছেন আপনারা? এবং বিদেশি 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 বিভিন্ন সংগঠন, বিভিন্ন এমবাসির কথা বলছেন। উই আর নট ইন্টারেস্টেড। আমাদের নিজেদের সংবিধানই আছে, নিজেদের আইন আছে। এবং বিদেশিরা, এই যে আপনার যেটা বললাম জুলিয়ান আসাঞ্জকে কি করেছে, এটা তো সবচেয়ে বড় এক্সাম্পল। কিন্তু আমরা দেখছি ইভেন বিবিসি, আমি তো দেখেছি, আমি লন্ডনে আটকা পড়ে গেছিলাম কোভিডের সময়, আমার বাসার সামনে হাইড পার্কে কত বড় মিছিল হচ্ছিল যখন এই মৌলিক অধিকারগুলা হরণ হচ্ছিল। এখন তো সবই তারা খুলে দিয়েছে, কারণ তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। বিবিসি বুশ হাউস পর্যন্ত এই আমি ড্রোনে দেখেছি তারা কভার করেছে। সাইলেন্স, সেন্সরশিপ, এরকম সেন্সরশিপ আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আগে কখনো দেখিনি। সেলফ সেন্সরশিপ। একই কাজ হচ্ছে বাংলাদেশে। এই কালচার থেকে ফর গড সেক কাম আউট ফার্স্ট। আপনারা বেরিয়ে আসেন, তখন এরকম সভা, সেমিনার, সিম্পোজিয়াম, এবং ডিজিটালি না, আমাদের রাস্তা ঘাট, মানুষ চলেন একসঙ্গে, আমরা এটা নিয়ে কাজ করি। আদালত রবিবার থেকে খুলে যাচ্ছে, ডিজিটাল আর জুম কোর্ট আর করতে হচ্ছে না। লেটস ওয়ার্ক টুগেদার। এবং আমরা যখন এক হয়েছি দেশের মানুষ, দুনিয়ার কোনো শক্তি নাই আমাদেরকে থামিয়ে রাখতে পেরেছে। এবং হিস্সা চান, যেমনটি আমরা স্পেশাল পাওয়ার অ্যাক্ট চ্যালেঞ্জ করেছিলাম। সো এত আমাদের অনেক কাজ করা হয়েছে, আপনার অনেক রিপোর্ট তৈরি হয়েছে, এবং রিপোর্টের পর রিপোর্টের পর রিপোর্ট, তার উপরে ওটার অ্যানালিসিস হয়েছে। এনাফ ইজ এনাফ। পেপার ওয়ার্ক এনাফ হয়েছে, ডিজিটালি এনাফ হয়েছে। এবং এই মিটিং গুলো নেক্সট টাইম লেটস ডু ইট ইন পার্সন, বিকজ মানবতা মানে হিউম্যানিটি, এবং হিউম্যানিটি মিনিং হিউম্যান কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট। আমি এটা বলে শেষ করছি, এবং আবারও আহ্বান জানাবো আমার যারা সাংবাদিক মহলের ভাই বোনরা আছেন, বন্ধুরা আছেন, প্লিজ বি ইউনাইটেড, কাম ফরওয়ার্ড। আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ। থ্যাংক ইউ ব্যারিস্টার আমির, আপনি আমাদের সঙ্গে, ব্যারিস্টার তানিয়া আমির, আপনি আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনার কথাগুলো নিঃসন্দেহে অনেক মূল্যবান। কার নিরাপত্তা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, কেন সাংবাদিকরা বা মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে না। পলিটিসাইজেশন বোধহয় এর একটা অন্যতম কারণ হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে হিউম্যান টাচ, হিউম্যান রিলেশন, সোশ্যাল রিলেশন, এগুলো ইন পার্সন হওয়া অনেক বাঞ্ছনীয়, এবং নিঃসন্দেহে আমরা চেষ্টা করবো। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আপনি সবসময় এর সঙ্গে আছেন, আমরাও আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরাও আছি। সো একসঙ্গে আমরা অনেক কাজ করতে পারবো। আপনি বাংলাদেশে একটা প্রবণতার কথা আমরা স্মরণ করতে পারি। আপনি স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা বলেছেন, এবং সেটি কিভাবে বাতিল হয়েছে আপনি ইঙ্গিত করছিলেন। কিন্তু লক্ষ্য যদি আমরা করি, ইতিহাসের দিকে যদি তাকে আমরা লক্ষ্য করবো যে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু যখনই বিরোধী দলে ছিল, তারা কিন্তু এই আইন বাতিলের কথা বলেছে সবসময়। এমনকি তারা তাদের নির্বাচনী অঙ্গীকার, নির্বাচনী ইশতেহারও সেগুলো আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কিন্তু স্বেচ্ছায়, সহযোগে বা অঙ্গীকার মাথায় রেখে কিন্তু এই আইন বাতিল করেনি। কাজে আপনার কথা যথার্থ যে আসলে আন্দোলন, সংগ্রাম, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, মানুষকে প্রতিবাদ করতে হবে, এবং সেটাই রাজপথেই করতে হবে। আইনি লড়াইটা অনুষ্ঠিত আপনাদের মতো আইনজীবীরা থাকলে সেটি চালিয়ে যাওয়া যাবে। এবং এই আইনের আরো কতগুলো দিক আপনি উল্লেখ করেছেন, যে পুলিশ এখানে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, এবং তাকে সেই ক্ষমতা দেওয়া হচ্ছে। এবং আমরা যদি দেখি যে এই আইনের আওতায় অভিযুক্ত হওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব এবং সাদা পোশাকের পুলিশ দ্বারা তুলে নেওয়ারও অভিযোগ উঠেছে। সিজিএস এর স্টাডিতে দেখা যাচ্ছে যে মামলাগুলো বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত 103টি ঘটনা পেয়েছি 2020-এর পরে, এবং শুধু অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 2021 এমন ঘটনার সংখ্যা 23টি।
এবং এই আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই আইনটি কিন্তু কোনো মামলা নিষ্পত্তি হচ্ছে না। একটি মাত্র মামলা ছাড়া আমরা হিসেব পেয়েছি, কোনো মামলা নিষ্পত্তি হয় না, মামলাগুলো হয় ঝুলিয়ে রাখা হয়। ইভেন তদন্ত প্রতিবেদন 75 দিনের মধ্যে দেওয়ার কথা থাকলো সেগুলো দেওয়া হচ্ছে না, কোনো ক্ষেত্রেই দেওয়া হচ্ছে না। সো এই আইনের ভয়াবহ মানে খারাপ দিক হচ্ছে এটি একটি। এই আইনে চ্যালেঞ্জ করার বহু গ্রাউন্ড আছে। আপনারা আমরা যদি একসাথে রাজপথে আন্দোলন করি এবং আদালতের আঙিনায় আমরা যদি এটা করতে, আমার সরল বিশ্বাস, আমি এত আমার বুদ্ধি রাখি না, আমি খুব সিম্পলিস্টিক ভাবে বলবো, আমার সরল বিশ্বাস এই আইন ইজ ইন কনফ্লিক্ট উইথ দ্য কনস্টিটিউশন অফ দ্য রিপাবলিক। এটা সাংঘর্ষিক, কোন সাংঘর্ষিক আইন কিন্তু এই চেক এন্ড ব্যালেন্স না থাকলে সেটা আইন হিসেবে গণ্যই করা যায় না। আপনি আইন আইন বলছেন, কিন্তু ওয়াই ডোন্ট ইউ চ্যালেঞ্জ এটা আদৌ আইন কিনা? আপনার 8ম সংশোধনী, আমরা যখন ঐক্য হয়েছিল, একটা সংবিধানের সংশোধনী হয়েছিল ঐক্যবদ্ধভাবে, যখন আমরা আন্দোলন করেছিলাম, এই অ্যামেন্ডমেন্ট ইজ আল্ট্রা ভাইরাস, আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। একইভাবে এটা আল্ট্রা ভাইরাস সুপ্রিম কোর্ট কি যদি বলাতে চান, তাহলে তো সুপ্রিম কোর্টের দুয়ারে আসতে হবে, কিন্তু সেই কাজটা ব্যারিস্টার আমরা এই বিষয় নিয়ে নিঃসন্দেহে কথা বলবো আপনার সঙ্গে। আমি এই পর্যায়ে বলবার জন্য, আপনি থাকবেন আমাদের সঙ্গে, আবার আপনার কাছ থেকে আমরা শুনবো। এই পর্যায়ে বলবার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমানকে। প্রফেসর মিজানুর রহমান। ধন্যবাদ জিল্লুর। আমি বোধ একমাত্র স্ক্রিনে নাগরিক, একেবারে নাগরিক। এখানে ব্যারিস্টার, মানবাধিকার এক্সপার্ট যারা আছেন তাদের মধ্যে স্রেফ নাগরিক হিসেবে আবার বক্তব্যটা বলতে, আই এম নট দ্যাট এক্সপার্ট। আমি এগুলো আমাদের যে যারা যিনি প্রথম কথা বললেন ফয়সাল ফারুক, তার ওনার সংগঠন হচ্ছে আর্টিকেল 19। আর্টিকেল 19 হচ্ছে ইন্ডিয়ান সংবিধানের ওই বাক স্বাধীনতার পার্ট যেখানে আছে, এটা আর্টিকেল 19 আছে। আর আমারটা হচ্ছে 39, আর্টিকেল 39। তো এই যে আইন করা হলো, যে আইনগুলো নিয়ে আমরা আলোচনা করছি, বিবর্তনমূলক আইন অথবা আইনের অনেক ত্রুটি বিচ্যুতি এগুলো আছে, কিন্তু আইনগুলো করাটা কিন্তু সংবিধান সম্মতি। আইনের মধ্যে বিচ্যুতিগুলো আলাদা ব্যাপার, বাট এরকম কোনো মানে চিন্তা ও বিবেকের নিশ্চয়তা প্রদান করাটা হলো সেখানে কিন্তু একেবারে যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে, মানে যে আইন করা হবে সেই সাপেক্ষে কিন্তু ওই স্বাধীনতা দেওয়া আছে। আমরা 39-এর দ্বিতীয় 39-এর 2 যদি দেখেন, সেখানে কিন্তু এই জিনিস বলা আছে যে একেবারে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে। কিন্তু এটা করতে গিয়ে আসলে সরকার আইন যারা করলো আর কি, তারা এমন কিছু এর মধ্যে জুড়ে দিল যে সরকার যদি খুব সমালোচকরা যেভাবে বলে, সরকার তার ক্ষমতাকে মুক্ত করার জন্য অথবা তার যে বিভিন্ন মেশিনারিজ গুলো আছে তাদেরকে একচ্ছত্র ক্ষমতা প্রদানের জন্য অথবা মানুষের কথা বলা, আন্দোলন করা, এগুলোকে দমন করার জন্য এটাকে এই আইনের মধ্যে বিভিন্ন ধারা সংযোজন করছে। এটা আলাদা জিনিস। সেটা নিয়ে তো ইতিমধ্যে অনেক সেমিনার, আপনারাও অনেক সেমিনার করছেন এবং সেগুলো প্রতিদিনই পত্রপত্রিকাতে দেখি, এটা কোন কোন ধারা একেবারে আমাদের সংবিধানের যে অন্যান্য অধিকারের পরিপন্থী সেগুলো কিন্তু আছে। কিন্তু এইটার মানে কেন যেন সরকারের দিক থেকেও বলা হয়, কদিন আগেও মাননীয় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনের মধ্যে একসাথে ছিলেন এবং সেখানে ওনারা বলছেন যে আইনের কতগুলো ধারা অস্পষ্টতা আছে এবং সেগুলো অ্যাবিউজ হচ্ছে বাই দ্য এনফোর্সমেন্ট এজেন্সিস। যেমন মানে কতগুলো একবার অস্পষ্ট শব্দ হলো রাষ্ট্রদ্রোহিতা, মানহানি আর ধর্মীয় অনুভূতি। এই তিনটার মতো অস্পষ্ট শব্দ দুনিয়াতে নাই। আপনি মানে রাষ্ট্রদ্রোহিতা কি? হ্যারল্ড লাস্কির আমাদের রাজ্জাক জাতীয় অধ্যাপক যে উনি সুপারভাইজার ছিলেন, হ্যারল্ড লাস্কি কেবল লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর প্রফেসরই ছিলেন না, একই সাথে কিন্তু লেবার পার্টির চেয়ারম্যান ছিলেন। 1945-46 সালে কিন্তু ব্রিটিশ লেবার পার্টির উনি প্রধানও ছিলেন একই সময়ে কিন্তু। তো উনি যে কথাটা বলছেন যে রাষ্ট্রের সুরে সুর না মেলালেই মানুষ রাষ্ট্রদ্রোহী হয় না রাষ্ট্রের দুশ্মন বা সমাজের শত্রু। হ্যারল্ড লাস্কি থেকে বলছি আমি যে আমাদের কনসেপচুয়ালি গভর্নমেন্ট গুলো বা সরকারের যে প্রশাসনের বিভিন্ন কর্তব্যক্তিরা থাকেন, কোনো কিছু তাদের বিরুদ্ধে অথবা তাদের সুরে না বললেই এটা রাষ্ট্রদ্রোহিতা। এবং এটা যদি
এই উপর লেভেলে যদি এরকম একটা ধারণা হয়, তাহলে এটা নিচের দিকে নামতে নামতে যেখানে একেবারে থানা পর্যায়ে দারোগা সাহেব পর্যন্ত যখন এটা রপ্ত করেন, তা যা হওয়ার কিন্তু তাই হয়। আর একটা হচ্ছে ধর্মীয় অনুভূতি। এটাও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলেই একটা মামলা হয়ে যাবে। আর এটার জন্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। আসলে এটাও একটা অনুভূতি, আসলে বিশ্বাসের একটা প্রাথমিক পর্যায়। যারা মনোবিজ্ঞানের সম্বন্ধে ধারণা আছে, যারা পড়াশোনা করে তারা জানে, মানুষ যখন বিশ্বাসের একটা পর্যায়ে যায়, চূড়ান্ত পর্যায়ে দৃঢ়তা লাভ করে, এর প্রাথমিক পর্যায়ে হচ্ছে একটা অনুভূতি। অর্থাৎ যে সকল লোকের বিশ্বাস পোক্ত হয়নি তাদের অনুভূতিটা খুব টনটনে থাকে। আর এটার মধ্যে আঘাত দেওয়া হয়। এই অনুভূতি আঘাতের নামে আপনি যে যত মামলা আপনি এখন উল্লেখ করছেন, এর দেখবেন অর্ধেক মামলা হচ্ছে এই অনুভূতি সংক্রান্ত একটা। আর আরেকটা হচ্ছে মানহানি। মানহানি বা সম্মানহানি, এটা নিয়ে বাংলাদেশে কত মামলা, ব্যারিস্টার তানিয়া আমির বলতেই পারবে যে কত যে মানহানির মামলা হলো, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, এই পর্যন্ত মানে কোনোটার মীমাংসা হয়নি। যেমন আপনি বলছেন এই আইনে যত মামলা হয়েছে, শত শত মামলা, এর মধ্যে একটা রায় হয়েছে আপনি বলছেন। এর কারণ হচ্ছে এই মামলাগুলো কোনোটাই নিষ্পত্তিযোগ্য না, ওর মধ্যে কোনো ম্যারিট নাই। এগুলো এমন ভাবে করা হয়েছে, এগুলোর মধ্যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশকে একটা আপার হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে হয়রানি করার মতন। এই হলো এটার অ্যাবিউজ হচ্ছে, যেটা মাননীয় আইনমন্ত্রী স্বীকার করছেন। এবং পরে সর্বশেষ যেটা করলেন 30শে ডিসেম্বর, ওনারা বললেন যে এই আইনের যে অপপ্রয়োগ হচ্ছে এই ব্যাপারে আমরা সচেতন। এখন সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি আর মামলা নেবে না থানাগুলো। কি করবে? ওই যে আমাদের পুরনো আইনটা ছিল আইসিটি অ্যাক্ট 2006, ওখানে সেকশন 6 আছে একটা, যেখানে বলা আছিল দেয়ার উইল বি এ সেল, ছোট্ট একটা সেল হবে। এরকম কেউ কোনো মামলা কোথাও দায়ের করলে প্রথমে মামলাটা ওই সেলে যাবে, এখানে রিভিউ হয়ে যদি ওর মধ্যে মামলার মধ্যে মেরিট থাকে তাইলেই কেবলমাত্র ওই মামলাটা আমলে নেওয়া হবে। এখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিল, তাহলে এই আইনটা, এই জায়গাটা আপনারা এই আইনের মধ্যে একটা সংশোধনী আনেন। তো বলে যে এটা তো আমরা করতে পারবো না, এটা বিচার বিভাগের ব্যাপার, এটা আইনের ব্যাপার, এটা অর্ডার দিয়ে হবে না। আমরা মুখে মুখে বলে দিছি, অর্থাৎ আমরা মুখে মুখে সব জায়গায় বলে দিছি, যাতে এখন থেকে আর এই সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি মামলা না নেই। তো আমি জানি না এই আপনাদের যেহেতু এটা ওয়াচ রাখছেন আপনারা, এই কথা 30শে ডিসেম্বর সম্ভবত বলছে গত বছর, এরপরে আর সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি মামলা হচ্ছে কিনা আপনি এটা আপনারা বলতে পারবেন। আমি বরং ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে আমি আরো মানে যে জিনিসগুলো উনি নিয়ে আসছেন, আমি মনে করি ওই ব্যাপারটাই আমি ইন্টারেস্টেড। দেখেন, আমরা কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমরা যা বলতে চাই বলতে পারি, এটা নিশ্চয়তা চাচ্ছি। কিন্তু টোটাল এই যে মিডিয়া যে একটা বাস্তবতা তৈরি করছে, মিডিয়া সৃষ্ট বাস্তবতা, আমরা কি আসলে কোনো কিছু পছন্দ করার মতো ক্ষমতা রাখছি এখন আর? মানে আমি মার্কেটিং এর প্রফেসর হিসেবে তারিয়া জায়গায় বলে গেল, ইভেন আপনার রং, কালার, আপনার পছন্দ কি হবে, আপনি শুনে আশ্চর্য হবেন। এরকম প্রযুক্তি নিয়ে আসছে। জিল্লুর, আপনার সাথে আমি কথা বললাম, আমার বাসায় একটা ওয়াশিং মেশিন নিয়ে সমস্যা হচ্ছে, যে ওয়াশিং মেশিনটা এই ডিস্টার্ব দিচ্ছে, ওই ডিস্টার্ব দিচ্ছে। এই যে আপনার সাথে আমার সংলাপ হলো, এই সংলাপের শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন চলে আসবে, এবং ওরকম সফটওয়্যার ডেভেলপ করছে। আপনি যে কথা বলছেন ওর মধ্য থেকে তার ব্যবসায়িক সভ্যতা ঠিক করে নিবে, করে ওই অনুযায়ী আপনাকে ডিকটেট করা শুরু করবে, এইটা কেনেন, ওইটা কেনেন, এইটা কেনেন, এই পর্যায়ে চলে গেছে। এখন আমরা যে আইনের কথা বলছি, ডিজিটাল আইন, ডিজিটাল আইন কিন্তু এটা লাগবেই। কারণ এটার যে এই ডিজিটাল বা সাইবার অপরাধ যেগুলো হচ্ছে, এগুলো তো বাস্তবতা, এগুলো আগে ছিল না। এগুলো আমাদের পুরো ফেনাল কোড অ্যাক্টের মধ্যে এই জিনিসগুলো, এই কথাগুলো চিন্তা করা হয়নি। এখন আইন কিন্তু একটা থাকতেই হবে, কারণ নাইলে ওই যে আমি প্রবলেমটা হচ্ছে আইন করার সময় সরকারের কর্তৃপক্ষ যেটা মনে করেছিল যে এই আইন করলে আমাদের দেশে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার হবে অথবা বিরোধী প্রচার যেটা হবে, এটা খুব শক্তিশালী হবে। এই জন্য আইনের মধ্যে এমন কতগুলো ধারা জুড়ে দেয় যাতে আমাদের বিরুদ্ধে, যারা প্রশাসনের বিরুদ্ধে, যারা দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে যাতে সহজে কেউ কিছু বলতে না পারে। এটা কিন্তু এটার উদ্দেশ্য কিন্তু ছিল, কিন্তু এটা তো ব্যর্থ হয়েছে। এটা পুরোপুরি ব্যর্থ এই জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আপনি দেশের মধ্যে 2-5 জন লোককে আপনি মামলা দিয়েছেন, এবং এগুলো আমি জানি না অপরাধের মাত্রাটা কি, যেই পরিমাণ ক্রিমিনাল অফেন্স করা হচ্ছে ডিজিটাল সুবিধা নিয়ে বাইরে থেকে কতগুলো পলাতক আসামি, দুর্নীতির আসামি, চাকরিচ্যুত সামরিক বাহিনীর কেনা বলা হয় অফিসার, তারা দেশে বিদেশে বসে বসে সারাক্ষণ
যে ডিজিটালি যে আপনার হুমকি সৃষ্টি করছে এবং দেশের নিরাপত্তা হুমকি এবং চরম একটা অসন্তোষ তৈরি করার মতো অবস্থা কিন্তু তৈরি করছে। আপনি ডিজিটালি এমন অবস্থা তৈরি করছে, প্রেস ক্লাবে মিটিং করছে আমাদের দুই নেতা, আর ওখান থেকে বলে দিচ্ছে পল্টনের দিকে চলে যান, ওখানে লক্ষ লক্ষ লোক চলে আসবে, এবং মানুষকে কিন্তু ওই নেতারাও আহ্বান জানাইছেন আসুন পল্টনে। মানে এরকম অরাজক অবস্থা, বিশৃঙ্খল অবস্থা কিন্তু বাইরে থেকে তৈরি করার জন্য অলরেডি প্ল্যাটফর্ম গুলো দাঁড়িয়ে গেছে। তো সেই জন্য সরকার যে উদ্দেশ্যে নিয়ে, অর্থাৎ হিডের উদ্দেশ্য যদি এটা হয় যে বিরোধী রাজনৈতিক মত অথবা সরকার বিরোধী কোনো আন্দোলন যাতে গড়ে উঠতে না পারে, সেই জন্য আমরা ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করব, এইটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই জন্য এগুলোর বর্ডার ওই পার থেকে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে অপপ্রচার প্রতিনিয়ত চলছে। অতএব এটার কোনো সুযোগ নেই, এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না। আমি আরেকটা কথা বলি, আমি শেষ করবো, কারণ আমি আগে বলছি আই এম নট দ্য এক্সপার্ট। সেলফ সেন্সরশিপ আরেকটা জিনিস, এটা যে শুধু আইনের ভয়ে, ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে যে আমরা এই কথা বলছি না তা না, ভয় কিন্তু আরো বিভিন্ন ধরনের আছে। এমন একটা সামাজিক অবস্থাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের সমাজবিজ্ঞানের শিক্ষকরা ক্লাসে ডারউইনের মতবাদ কোলাকুলি পড়াতে সাহস করে না, এবং ওরা মানে ওই যে চাপাতিওয়ালাদের ভয়ে, আপনি দেখেন নাজমুল করিম স্যার, বাংলাদেশের যে কয়েকজন নৃবিজ্ঞানী আছেন তাদের মধ্যে বিখ্যাত, উনি 1940 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকায় লিখছিলেন ভূগোল এবং ভগবান, ভূগোল এবং ভগবান। আপনি এই আর্টিকেলটা পড়ে দেখেন, এখন যদি এটা লিখতো 1940 সালে যে স্বাধীনতা ছিল লেখা, এটা লিখলে কিন্তু নাজমুল করিম স্যারের গর্দান অনেক আগেই কেটে ফেলতো। আমাদের কেন বলা হয়, মঞ্জুর ভাই শুরুতে বলছেন নজরুলের কথা, নজরুল যে সাহিত্য রচনা করছেন, নজরুল যা বলছে এগুলো কি এখন করা সম্ভব? নজরুলের পক্ষে সম্ভবত বেগম রোকেয়া যা লিখছে, নারীর স্বাধীনতা, নারীর অবস্থান, পুরুষতন্ত্রের বিরুদ্ধে, এগুলো বেগম রোকেয়া লিখলে এখন আমাদের বেগম রোকেয়া দিবস পালন করা লাগতো না, বেগম রোকেয়ার হত্যা দিবস পালন করা লাগতো, আমাদের বহু আগেই করা হয়ে যেত এগুলো। অতএব কেবলমাত্র আইন দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, সরকারের ডিজিটাল অ্যাক্ট দ্বারা আমরা কথা বলতে পারছি না, বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা রুদ্ধ হয়েছে তা না, কিন্তু আমাদের টোটাল সামাজিক, অর্থনৈতিক অথবা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন অবস্থাটা তৈরি হয়ে গেছে যে আমরা আসলে অনেকেই এই একটা সেলফ সেন্সরশিপের মধ্যে কিন্তু আমরা চলে গেছি। আর লাস্টে একটা কথা বলি যে অ্যাবিউজ যেটা হয়, এটার একটা উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করব। যে অনেকে বলেন যে কার্টুন একটা নির্ভেজাল জিনিস, কার্টুন আঁকলাম, কার্টুন নিয়েও কিন্তু আমাদের দেশে অনেকের জেল জরিমানা অথবা শাস্তি ভোগ করতে হয়েছে। তো সেই ব্যাপারে এখন কার্টুন নেহাতি একটা শিল্প এবং সেটা দূষণীয় কিছু না, কিন্তু এইটাও যদি আবার ইউজ করা হয়, দেখেন এটা 2015 সালে একটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা রায়, 16 এপ্রিল, সেটা হচ্ছিল দক্ষিণের কোন একটা রাজ্যে 1984 সালে মহাত্মা গান্ধীকে চরিত্র বানিয়ে অনেকগুলো কবিতার মতো অর্থাৎ সরার মতো জিনিস আবৃত্তি করা হয়েছিল বা লেখা হয়েছিল। এক পাবলিশারের বিরুদ্ধে একটা মামলা হয়ে যায়। এটা পাবলিশারের মামলা হলে পরে এটা পরে কোর্ট কাছারি হইতে হইতে শেষ পর্যন্ত এটা ভারতীয় সুপ্রিম কোর্ট পর্যন্ত আসছে। এটা স্কোয়াশমেন্টের জন্য পাবলিশার এটা বলে যে এটা একটা আর্টিস্টিক ফ্রিডমের অংশ, দ্যাট এই কবিতা লেখা। তখন বিচারপতি দীপক মিশ্র এবং প্রফুল্ল চন্দ্র পান্থ তারা যে রায়টা দিছে, এই জায়গাটা আমি একটু পড়ে শোনাই, যে সব ব্যাপারে আপনি কার্টুন করে ফেলবেন। ওই রায়টা ইজ এ পার্ট অফ দ্যাট ভার্ডিক্ট অফ দ্যাট ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট। লেখছেন, had it be an ordinary Gandhi, it would not have been a problem, but using Mohan Chand Karamchand Gandhi is objectionable. Mahatma is not a mythical or imaginary character who can be abused. This would not come under article of freedom, and would attract provision of section 292 of the Indian Penal Code Act. অর্থাৎ আপনি বঙ্গবন্ধুকে নিয়েও ইয়ার্কি করে ফেলবেন, জাতির জনককে নিয়েও ইয়ার্কি করে ফেলবেন, ওনার ছবি বিকৃত করে ফেলবেন ইন দ্য নেম অফ আর্টিস্টিক ফ্রিডম। এটা কিন্তু এই পৃথিবীর কোন দেশে এটা অ্যালাউ করবে না। এন্ড ইট ইজ দ্য ভার্ডিক্ট অফ দ্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট যে এটা আপনি করতে পারেন না। আর্টিস্টিক ফ্রিডম, ইট ইজ নট দ্যাট বঙ্গবন্ধু ইজ নট এন ইমাজিনারি ক্যারেক্টার অর ইট ইজ নট এ মানে একটা জানতেন কিছু একটা মিথিক্যাল ক্যারেক্টার। সো ইউ ক্যানট অ্যাবিউজ দিস। আমাদের দেশে তো ওই পর্যায়ে কিন্তু চলে গেছে যে আমরা সাইবার
যে ক্রিমিনাল যারা আছে তারা বিভিন্ন অপকর্ম করতেছে, সেই জন্য আমাদের কিন্তু আইন একটা আমাদের থাকতেই হবে, এবং সেই আইনটা আন্তর্জাতিক মানের। এই যে জাতিসংঘ সহ যারা এসব নিয়ে কাজ করে, আর ডিজিটাল হুমকি আমাদের দেশে একা না তো, এটা ভারতেও হুমকি, সারা পৃথিবীতে হুমকি। সেই আইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই আইনটার মধ্যে কোথায় কোথায় ত্রুটি আছে, যেখানে পুলিশকে অসাধারণ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, এগুলো রোধ করে একটা আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল জাতিসংঘের সহায়তায় একটা আইন আমাদের করতেই হবে, এবং সেটা আমি এটা করার জন্য আমাদের প্রস্তাব করছি। এবং একেবারে কোনো আইন থাকবে না উন্মুক্ত বাক স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা, এটা কিন্তু আমাদের সংবিধানে দেয় নাই। কারণ সংবিধানের 39(2)তে বলা আছে এই সংক্রান্ত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে কিন্তু এই স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মিজানুর রহমান আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনি থাকবেন আমাদের সঙ্গে, আপনার কাছ থেকে আমরা আরো শুনবো। কতগুলো কথা আপনি বলেছেন, আমি যেমন কার্টুনের কথা আপনি বলেছেন, কিন্তু আমরা যদি লক্ষ্য করি 80-র দশকে 90-র দশকে বাংলাদেশের পত্রপত্রিকায় কার্টুন একটি প্রধান বিষয় ছিল, কিন্তু আজকে কিন্তু কেউ কার্টুন আঁকতে পারে না। আপনি বঙ্গবন্ধুর কথা বলেছেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়েও অন্য কাউকে নিয়েও কার্টুন আঁকা কিন্তু আজকে আর হচ্ছে না। কেন হচ্ছে না সেটি সহজেই বোধগম্য, এবং কার্টুন সারা পৃথিবীতে অত্যন্ত পপুলার বিভিন্ন সংবাদ মাধ্যমে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই চিত্র আমরা দেখি না। আপনি বলেছেন যে বর্ডারের বাইরে থেকে অনেকে অনেক কিছু বলছে, কথা সত্য যে অনেক অসংলগ্ন, অনেক অশোভন জিনিস বর্ডারের বাইরে থেকে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম বর্ডারের ভেতরে যারা আছে তারা কিন্তু এক ধরনের ভয়ের মধ্যে আছে, স্বাধীনভাবে লিখতে পারে না, লিখতে গেলেও সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেটি আপনি কম বেশি নিশ্চয়ই জানেন। এবং মূলধারার গণমাধ্যম যখন নিয়ন্ত্রণের মধ্যে থাকে বা ভয়ের মধ্যে থাকে, যদিও ব্যারিস্টার তানিয়া মীরের সঙ্গে আমি পুরো একমত যে সেটি তাদের থাকা উচিত না, তাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা উচিত, কিন্তু মূলধারার গণমাধ্যমকে যখন আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন তখন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমগুলো কিন্তু সামনে আসে। যেমন মূলধারার পলিটিক্স যদি স্পেস না পায় তাহলে উগ্র জনগোষ্ঠী অনেক সামনে চলে আসে, উগ্র ধর্মান্ধ গোষ্ঠী। এবং আপনি চাপাতির কথা বলছিলেন, আমি এই প্রশ্ন তুলতেই পারি যে চাপাতি নিয়ন্ত্রণ, চাপাতিকে কি রাষ্ট্র সরকার ভয় পাবে? তারা কেন নিয়ন্ত্রণ করতে পারবে না? এই প্রশ্ন থাকলে আপনি নিশ্চয়ই যখন পরে বলবেন আপনার কাছ থেকে আমি আবার শুনবো। এবং আমরা যদি দায়েরকৃত মামলাগুলো বিশ্লেষণ করি, সিজে যে বিশ্লেষণ করছে সেখানে দেখা যায় যে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং রাজনীতিবিদদের মানহানি করবার জন্য অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর মানহানির জন্য 95টি মামলার মধ্যে সমর্থনকারীদের দ্বারা মামলা হয়েছে 82টি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা মামলা হয়েছে 13টি। অক্টোবর ডিসেম্বর এই 3 মাসে প্রধানমন্ত্রীর মানহানির জন্য 15টি মামলা হয়েছে, যা উদ্বেগজনক হারে বাড়ছে। আরেকটি কথা আমি বলতে ভুলে গেছিলাম, প্রফেসর মিজানুর রহমান বলছিলেন যে বঙ্গবন্ধুকে কার্টুন বা তার চেহারা বিকৃতি। আমরা লক্ষ্য করব যে সারা দেশে অনেকগুলো মুরাল হয়েছে বঙ্গবন্ধুকে ঘিরে, অনেক প্রতিকৃতি হয়েছে এবং সেগুলো অনুমোদন পেয়েছে, কিন্তু আপনি যদি খুব ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে অনেকগুলোর সঙ্গে বঙ্গবন্ধুর মূল চেহারা কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমার প্রশ্ন, রাষ্ট্র বা সরকার সেগুলোকে কিভাবে অনুমোদন দিল, সেগুলো বিকৃতি কিনা, সেই প্রশ্নটা থাকলো। আপনি আপনার মতামত আমি পরে শুনবো। এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করছি রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং সিজেস বোর্ড মেম্বার ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদকে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ধন্যবাদ সঞ্চালক। খুব সুন্দর একটি পুষ্টিকর আলোচনা হচ্ছে। আমি কৃতজ্ঞ যে সেন্সর ফর গভর্নেন্স তারা এই ধরনের একটা আলোচনা, এর আগেও আমরা এই ধরনের কয়েকটা ওয়েবিনার আমরা করেছি। আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর মঞ্জুর চৌধুরী সাহেব এবং উপস্থিত অন্যান্য বিজ্ঞজন। অ্যাকচুয়ালি আমি আব্দুল আলিমের সেই গানের কথা থেকেই আসি যে যেমনি নাচাও তেমনি নাচায়, পুতুলের কি দোষ। অর্থাৎ আমি মনে করি আইন কিন্তু দোষ না, আইনরে দোষ দিয়ে আমরা আইনকে টাইটেল করে আলোচনা করছি, ডিজিটাল অ্যাক্ট অমুক, অর্থাৎ তাকে আসামি বানাচ্ছি। আসলে আইন ঠিক আছে, আইন তৈরি করা হয়, আইনের প্রত্যেকটা আইনের প্রস্তাবনায় কিন্তু কথাগুলো থাকে, কি মহৎ উদ্দেশ্যে এটি তৈরি করা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সমস্যাটা বাধে কিন্তু প্রয়োগ আর অপপ্রয়োগের ব্যাপার নিয়ে। প্রয়োগ আপনার মনে ওই যে ইন্নামাল আমানু বিন নিয়াত যে শব্দটা থাকে, সেই কথাটাই যে আপনি কি উদ্দেশ্যে এই আইনটা জারি করেছিলেন এবং কি উদ্দেশ্যে এটা ব্যবহার করছেন সেটার উপরেই। আমি তানিয়া আমিরের ওই কথার উপরে একটু বিশেষভাবে বলতে চাই। 1974 সালের 9 ফেব্রুয়ারি যে শ্রীমান স্পেশাল পাওয়ার অ্যাক্টটি
জারি করা হয়েছিল সেই সময়ের প্রেক্ষাপট যে কথা তার প্রস্তাবনাতে লেখা আছে, সেই প্রেক্ষাপট পরবর্তীকালে প্রচুর পরিবর্তন হওয়া সত্ত্বেও এই শ্রীমান আইনটি কিন্তু যারা তৈরি করেছিলেন তারা কিন্তু এটা বাতিল করেন নাই। এবং যখন যখন আমি স্পষ্টভাবে জানি 80 সালের শেষের দিকে যিনি সরকার প্রধান তিনি চলে যাওয়ার মুহূর্তে তিনি একটা সামারিও তৈরি করেছিলেন, তিনি এটা সই করতে যাচ্ছিলেন, কিন্তু তখনও বলা হয়েছে যে স্যার আপনি এখন এটা জারি করলে এটা সই করলে এটা জারি করতে যে সময় সেটা পাবেন না, এটা স্যার হবে না, তিনি পারেন নাই। কারণ তিনি কিন্তু আজীবন ওই আইনটা ব্যবহার করেছেন, ব্যবহার করে নিয়ে যা কিছু করবার করেছেন, নিজে থাকতে কিন্তু সেটা বাতিল করেন নাই, কারণ উনি মনে করেছেন যে এটা দিয়ে আমি ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, তারপরে সেই 90 সালের পরে আমাদের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা সবাই জানি সেটা তারাও কিন্তু একটা ডিসিশন নিয়েছিলেন যে তারা এটা বাতিল করে যাবেন, বাতিল করবেন। তখনই যে কর্তৃপক্ষ যারা আসছিলেন তারা বলেছিলেন আপনারা কেন করবেন, এটা তো আমরা এটার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, আমরাই এটা বাতিল করে দেব, আমরা লেটাস্ট টেক দা আর কি বলে এটার সুনামটা আমরা নেই। জাস্ট আসরত্বর সময় আমাদেরকে নিষেধ করা হলো তত্ত্বাবধায়ক সরকারকে যে না আপনারা এটা বাতিল করেন না, আমি এসে করবো, আমরা এটা করবো ইত্যাদি। তারা এসে সেটা করেন নাই, তারা ওই আইনই ব্যবহার করেছেন। এর পর যুগ যুগ ধরে কিন্তু ওই আইন কিন্তু ব্যবহার চলছে। শুধুমাত্র শেষের দিকে সুপ্রিম কোর্ট বা আরো অন্যান্য থেকে যখন বলা হলো যে এটা আইন সংগত হবে ইত্যাদি, তারই আদলে কিন্তু এই যে আজকের শ্রীমান মানে যে আমাদের স্পেশাল এই মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা কিন্তু আর কিছু না, ওইটারই একটি রেপ্লিকা বলা যেতে পারে। ভাষা শব্দের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, ডিজিটাল যুগ এসছে বলে ডিজিটাল শব্দটা ওর সাথে যুক্ত হয়েছে, কিন্তু চেহারা চরিত্র সবকিছু কিন্তু মূলত ওই আইনেরই এতে আছে। 2006 সালের আইসিটি অ্যাক্ট কিংবা 2009 সালের ইনফরমেশন কি অধিকার অ্যাক্ট, যেটা এই দুটো আইনের একটু রেফারেন্স কিন্তু এই আইনে দেওয়া আছে ডিজিটালেতে। এখানে কিন্তু কোনোভাবে কিন্তু বলা হয়নি 74 সালের ওই আইনের একটা কি হচ্ছে ওটা রিপিল করলাম না, ওইটার কিছু থাকবে না, এ থাকবে না, এসব কিন্তু কিছু নাই, এটা কিন্তু বলা হয়নি। শুধু 2006 সালের আইনটার আইসিটি অ্যাক্টের কিছুটা একটা রেফারেন্স আছে এক জায়গায়, আরেক জায়গায় 2009 সালের আছে। এবং বিশেষ করে এই আইনটা 3 নম্বর ধারাতে পড়ে দেখেন, ওখানে কিন্তু আবার সেই যে গদবাধা আমরা আইনে সবসময় করে রাখি, অন্য আইনে যাহাই থাকুক না কেন কিংবা অন্য কোনো কিছুতে কোনো অসঙ্গতি থাকুক না কেন, তাহার উপরে এই আইন প্রাধান্য পাইবে বা অথবা এই ধরনের হবে বলে তারপর কথা বলেছে। অর্থাৎ আইন যারা তৈরি করেন, আইন তৈরি করার যে ভাষা উদ্দেশ্য, সেখানে কিন্তু উদ্দেশ্য খারাপ থাকে না, উদ্দেশ্য ভালো থাকে, কিন্তু এটার সমস্যা বাদে প্রয়োগে। আমি আমাদের সংবিধানের প্রস্তাবনার প্রথম 3টি শব্দ দেখেন, আমরা বাংলাদেশের জনগণ, অর্থাৎ আমরা সকলে মিলে, আমরাই কিন্তু এই তারিখে আমরা এই স্বাধীন করিয়াছি ইত্যাদি। তার পরপরই পরের সেন্টেন্সে কিন্তু বলা আছে আমরা এই অধিকার এই সাম্য এই বিষয়গুলোকে আমরা ঠিক করব বলেই আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করিয়াছি বা আমরা বাংলাদেশের জনগণ। কিন্তু পরে সংবিধানের ভিতরে বহু জায়গায় মৌলিক অধিকার সবকিছু লেখা আছে, কিন্তু সেই সংবিধানকে এই পর্যন্ত বহুবার চেঞ্জ করতে হয়েছে এবং চেঞ্জ করা হয়েছে, এবং ওই মৌলিক অধিকারগুলোর উপরে কিন্তু হাত দেওয়া হয়নি। কিন্তু সেই মৌলিক অধিকারগুলো যাতে হয়, ব্যবহার হয়, অপপ্রয়োগ করা যায়, থামানো যায়, সেই সব কথা বলি। 2000 দশকে না, 2009 সালের পরের দিকে আর কি, আমরা পৃথিবীর বেশ কয়েকটি বড় বড় দেশের সাথে এই নানান ধরনের ডিভাইসেস আনার জন্যে চুক্তি করেছি, সাহায্য নিয়েছি। সেখানে এই কথা বলেছি যে আমি শুধুমাত্র সন্ত্রাসীদের, আমাদের এই দেশ যাতে সন্ত্রাসী না হয় সেইগুলোর জন্য আমি এই ডিভাইসটা ব্যবহার করব, এবং এই কথা বলে কিন্তু ডিভাইসগুলো আনা হয়েছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি সেই ডিভাইস কিভাবে ব্যবহার হচ্ছে, আপনার ফোনে আড়ি পাতা হচ্ছে, আপনার ফোনের আলাপ পর্যন্ত সেগুলো প্রচারের সুযোগ এসে যাচ্ছে, নানান ধরনের হচ্ছে। অর্থাৎ আমি আবার বলছি, ওই পুতুলের কি দোষ, আইনের কি দোষ? দোষটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির, আপনি ওইটাকে কিভাবে ব্যবহার করছেন। প্রয়োগ আর অপ্রয়োগ, আমরা সবসময় বলি অপপ্রয়োগ, প্রয়োগ করতে যে অপপ্রয়োগের হয় সেখানে সবকিছুতেই ওই সবকিছু কথার ভিতরে আছে যে তারা যদি মনে করে, অর্থাৎ ওই যে পুলিশ বাহিনী বা সকলকে বলা হলো, তারা যদি মনে করে
ওর মন ঠিক করবার কোনো প্রশিক্ষণ, কোনো আইন, কোনো কিছু কিন্তু ঠিক করেনি। আমি আমার এনবিআর এর কথাই বলি, আমার আইন সব ঠিক আছে, কিন্তু আমার ওই অফিসারকে একটা ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া আছে, ডিসক্রিশনারি পাওয়ার। ওই ডিসক্রিশনারি পাওয়ার দিয়েই কিন্তু সে আপনার সম্পত্তিকে স্বীকার করতে পারে, অস্বীকার করতে পারে, আপনাকে হাজার হাজার টাকা ফাইন করতে পারে, আপনার ফাইনের ভয় দেখাতে পারে, বিকজ ওর নিজস্ব, ওর ডোমিয়েন, ওই একজন ডেপুটি কমিশনারের ডোমিয়েনটা, তাকে আমি কোনো সোজা করবার কোনো পদক্ষেপে যদি আমরা না যাই, সেইটা যদি আমরা দিয়ে রাখি, তাহলে আমার এই আইনে যত ভালো কথাই লেখা থাক, ওই আইন অপপ্রয়োগ হবেই। এখানে তাই হচ্ছে, অপপ্রয়োগ। আপনি এখন একটা ছোট্ট একটা দোকান খুলবেন, একটা ছোট একটা কিছু করবেন, আপনি তার লাইসেন্স নিতে যাবেন, সেই লাইসেন্স দেওয়ার জন্য যাদের কাছে দেওয়া হচ্ছে যে এটা পরীক্ষা করে দেখেন, কথাও হচ্ছে ওই যে সিকিউরিটির কারণে আপনি একটা সামাজিক প্রতিষ্ঠান করবেন, আপনি একটা করবেন, সিকিউরিটির কারণে, নিরাপত্তার কথা বলে সেটাকে পরীক্ষা করতে যখন দেওয়া হচ্ছে, তাদের কাছে একটা দেখবেন তারা একটা ফর্ম দিচ্ছে, দিয়ে সেখানে যে ফর্মের কলামগুলোর প্রতি আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই সব ফর্মের কলামের এক জায়গায়, কয়েক জায়গায় এমন এমন কথা লেখা আছে যে যেগুলো যা মনে হবে যে আপনি এই ঘটনা দিলে আপনি তো এটা পাবেন না, এটা হবে না, অথচ আপনি ওখানে সত্যি কথা বলতে পারছেন না। এই যে ইন দ্য নেম অফ সিকিউরিটি, ইন দ্য নেম অফ আমাদের সাবেক উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিজানুর রহমান স্যার, উই আর ভেরি ক্লোজ, উনি কিন্তু এই কথাগুলি ওইটাই বলতে চেয়েছেন যে আসলে আমি কার নিরাপত্তা চাচ্ছি, কার নিরাপত্তার জন্য আমি এই নিরাপত্তা আইনকে ব্যবহার করছি। আমি যদি সত্যি এটা সুনির্দিষ্টভাবে আইনের ভাষায় যা লেখা আছে, যেসব অফেন্স লেখা আছে, সেই অফেন্সগুলো যদি হয়, সেখানে যদি আমি একত্রিত করে, একটা জেনারেল কথা আছে, আকাশের যত তারা পুলিশের তত ধারা, কোট আনকোট। আমি অন্যভাবে কোনো এভাবে কথা বলছি না, আমি বলতে চাচ্ছি ওই যে ডিসক্রিশনারি পাওয়ার, ওই যে তারা যদি মনে করে, ওরা যদি মনে করে, এই মনে করার উপরেই ওখানে উদ্দেশ্য বিধির ভিতরেই সমস্যাটা। সুতরাং এই আইনের সম্বন্ধে যে আলোচনা, এবং এর থেকে ফারুক ফয়সাল খুব যথার্থই বলেছেন, ওনারা ওখান থেকে দূরের থেকে করছেন, সবকিছু করছেন, তানিয়া আমির আবার অভিবাদ জানাইছেন, আহ্বান জানাইছেন যে আপনারা এক হচ্ছেন না কেন। কথা হচ্ছে যে এক হওয়ার, এক যাওয়ার, সবকিছুর উপরে কথা থাকবে ওই যে ডালকে কি কালা কালা আছে, কি একটা শব্দ আছে আর কি, ডালের ভিতরে একটা কুজ, একটা এই জিনিসটা খোঁজা হবে বা হবে যাবে। তো এইসব না, আমরা মুক্ত মনের, মুক্ত বুদ্ধির, একটি মুক্ত স্বাধীন দেশের আমরা যথেষ্ট সংগ্রাম করে আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করেছি, এবং সেই প্রতিষ্ঠা করার থেকে এর সুফল যাতে আমি পেতে পারি, এইটাকে কেউ যাতে ডাইভার্ট করে অন্যদিকে না নিয়ে যেতে পারে, তাকে অবশ্যই ধরতে হবে, তাকে সিরিয়াসলি করতে হবে। কিন্তু সেখানে আমার এই প্রয়োগের ক্ষেত্রে অপপ্রয়োগ যাতে না হয়। মাননীয় মন্ত্রী মহোদয় এটাই স্বীকার করে বলেছেন যে কিছু অপপ্রয়োগ হচ্ছে, এই অপপ্রয়োগগুলোকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এটাকে আইনের জায়গায় থাকুক, আইন হবে, কিন্তু সেই আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা সেইটার ব্যাপারে জনমত গড়ে ওঠা উচিত, সকলের চিন্তা ভাবনা করা উচিত, এবং করলে তাহলে সেটাই হবে। আমি আপাতত এই পর্যায়ে থামি, যদি আরো প্রসঙ্গ ওঠে তখন আমি পরে কথা বলবো। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মজিদ। শুনবেন আপনি, আবার শুনবো আপনার কাছ থেকে। আমরা এই আইনের নানান দিক বিশ্লেষণ করে যেটি দেখতে পাচ্ছি, সিজিএস এর পক্ষ থেকে যে দায়ের করা মামলা বিশ্লেষণ করলে দেখা যায় যে অধিকাংশ অভিযোগকারী, যেটা আমি আগে বলেছিলাম, সরাসরি কিন্তু উক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, এবং এর মধ্যে বেশিরভাগ অভিযোগকারী নিজে ক্ষতিগ্রস্ত না হয়ে ক্ষমতাসীন দলের সমর্থনকারী হিসেবে অনেক মামলা দায়ের করেছেন। এবং রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে মোট অভিযুক্তদের শতকরা 80% আবার বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের। সো এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করছি আমাদের নাগরিক আন্দোলনের একেবারে এই সামনের সারির একজন মানুষ, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিলাল মজুমদারকে। ডক্টর বদিলাল। ধন্যবাদ। অনেক কথা হয়েছে, আর বেশি কথা বলার দরকার নেই। আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং সিজিএস কে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি এর প্রস্তুতি হিসেবে, আজকের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে আমি একটু ভিডেম এর ওয়েবসাইট দেখছিলাম, এবং সেখানে বলা আছে আমাদের যে গণতান্ত্রিক অধিকারের এখন অবস্থা সারা বিশ্বে, এটা 30 বছর আগের অবস্থায় আমরা ফিরে গিয়েছি।
অর্থাৎ সারা পৃথিবীতেই একটা ব্যাকস্লাইডিং, সারা পৃথিবীতেই আমরা একটা গণতন্ত্রহীনতা, গণতন্ত্রের সংকোচন আমরা লক্ষ্য করছি। এবং তারা বলছে যে 70% of the people of the world, 5.4 billion এখন ডিক্টেটরশিপের করায়ত্ত অনেকটা, 70% of the people। তো এটা সারা পৃথিবীতেই ঘটছে এবং বাংলাদেশেও তা ঘটছে। দুর্ভাগ্যবশত এটা ঘটছে যে আমাদের কতগুলো অধিকার হরণ করে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অনেকগুলো অধিকার থাকে, তার মধ্যে একটা রাজনৈতিক অধিকার, ভোটাধিকার ইত্যাদি, রাজনৈতিক অধিকার অন্তর্ভুক্ত ভোটাধিকার, তারপরে নাগরিক অধিকার যেমন বাক স্বাধীনতা ইত্যাদি, যেগুলো আমাদের সংবিধানে এই যে সুস্পষ্টভাবে সংবিধানে লিপিবদ্ধ আছে, আমাদের এগুলোর নিশ্চয়তা দেওয়া আছে। কিন্তু এগুলোকে আমাদের হরণ করা হয়েছে অনেকগুলো আইনের মাধ্যমে। ওই যে যে কি যুক্তিসঙ্গত কি মিজান সাহেব যেটা বলেছেন, যুক্তিসঙ্গত বিধিনিষেধের ওই ফাঁকফোকর ব্যবহার করে আমাদের অনেকগুলো অধিকার হরণ করা হয়েছে। এবং এই আইনগুলো যে করা হয়েছে, আমাদের কয়েকজন প্যানেলিস্ট বলেছেন, এগুলো সে আইনের প্রস্তাবনায় সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। আইন করার উদ্দেশ্য হলো শাসন কার্য পরিচালনা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, এবং আইনগুলো হওয়া উচিত এবং আইনগুলোর প্রয়োগ করা উচিত জনগণের স্বার্থে। কিন্তু দুর্ভাগ্যবশত এই সকল আইনগুলো করা হয়েছে অনেক ক্ষেত্রেই শাসকদের স্বার্থে, এবং শুধু আজকে নয়, বহুদিন থেকে এটা চলে আসছে। এবং এটার অপব্যবহার হচ্ছে, এবং অপব্যবহারটা যাতে হয় সেই ফাঁকফোকর রেখে দেওয়া হয়েছে ওখানে, এবং সেই অপব্যবহারের জন্যই এই আইনগুলো করা হয়েছে দুর্ভাগ্যবশত। আমরা সেই তার ভুক্তভোগী। আমরা একটা যেমন উদাহরণ, যে আইনটা কিভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মনে আছে বোধহয় 2018 সালের নির্বাচনের পরে যে দক্ষিণবঙ্গের কয়েকটা এলাকায়, কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে শতভাগের বেশি ভোট, এটা রিটার্নিং অফিসার যখন প্রকাশ করেছে, রিটার্নিং অফিসার যখন ভোটের তথ্য প্রকাশ করেছে, এগুলো রিপোর্ট করেছে সাংবাদিকরা, এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, এবং তারা সেই জেলে গিয়েছে। এবং এটা তাদের দোষ নয়, যেটা যেই সরকারি কর্মকর্তার পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে, তারা ইনোসেন্ট রিপোর্টার। তো এইভাবেই এটার অপব্যবহার হয়। তো এই অপব্যবহারটা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। কে যেন বলছিলেন যে এই আইনের অনেক সমর্থক আছে, এই আইনের সমালোচনা আমরা করছি, অনেকেই করছি, এবং অনেকেই আইনের বাতিল করার দাবি করছি, কিন্তু এই আইনের অনেক সমর্থক আছে। এবং একজন সমর্থকের কথা আমি ওয়েবসাইটে দেখলাম, তিনি হলেন আমাদের সাবেক প্রধান বিচারপতি। তিনি বলেছেন, আমি ওয়েবসাইটে দেখলাম যে তিনি বলেছেন যে দেশের ভাবমূর্তি নষ্ট করা, ডিজিটাল আইনের ব্যাপারে, ডিজিটাল সিকিউরিটি আইনের ব্যাপারে বলছেন, এটার প্রয়োগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ব্যাপারে, এটা প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তো এখন দেশের ভাবমূর্তি, এটার সংজ্ঞা কি? মিজান সাহেব অনেকগুলো ওই যে বিষয়ের কথা বলেছেন, রাষ্ট্রদ্রোহিতা, তারপর ধর্মীয় অনুভূতি, মানহানি, এগুলো তো কোনো সংজ্ঞা নেই। এবং আমরা যদি এই যে 21 ধারায় দেখি, 21 ধারাতে বলা আছে কি, পানিশমেন্ট ফর প্রপাগান্ডা এগেইনস্ট লিবারেশন ওয়ার, স্পিরিট অফ লিবারেশন ওয়ার, ফাদার অফ দ্য নেশন, ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল ফ্ল্যাগ। তো এগুলো তো অপব্যবহার করার সুবর্ণ সুযোগ রয়েছে, এবং অপব্যবহার হয়েছে। এবং এর মাধ্যমে যেটা করা হয়েছে, বস্তুত আমাদের ইতিহাসকে এবং আইনকে অস্ত্রে পরিণত করা হয়েছে। এবং এটা একটা ভয়াবহ বিষয়। এই আইনকে অস্ত্রে পরিণত করা শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই এটা করা হয়েছে। এই ধরনের আইনকে অস্ত্রে পরিণত করা হয়েছে, যার জন্য একটা বহুল প্রচলিত কথা আছে যে এভরিহোয়ার ম্যান আর বর্ন ফ্রি,
men and women obviously. Men are born free, but everywhere they are in chain. এই যে গত 30 বছরে আমাদের যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইড হলো, ডেমোক্রেটিক ডেফিসিট সৃষ্টি হলো সারা পৃথিবীতে, এটা তারই প্রতিফলন। এটা বাংলাদেশে হচ্ছে এবং অনেক দেশেই হচ্ছে। এখন আমরা এর থেকে যদি উত্তরণ ঘটাইতে হয়, তাহলে তানিয়া আমিরের সাথে আমি সম্পূর্ণ একমত যে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এর বিরুদ্ধে আমরা আন্দোলন করতে হবে, এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তা না হলে কিন্তু এর থেকে আমরা পরিত্রাণ পাবো না। এবং এটা এত ভয়াবহ, এই আইনটা এত ভয়াবহ যে এই আইনের মাধ্যমে পুলিশকে এত নিয়ন্ত্রণহীন ক্ষমতা দেওয়া হয়েছে, আমাকে আপনাকে যে কোনো সময় জেলে নিয়ে যেতে পারে, আমার আপনার বাড়িতে যে কোনো সময় হামলা চালাইতে পারে, আমার আপনার যে কোনো ডিভাইস তারা বাজেয়াপ্ত করতে পারে। এই রকম ক্ষমতা আমার মনে হয় যে আমাদের রাজরাজাদের আমলে, যেটা এই যে সামন্তবাদী যুগে যে সকল ক্ষমতা ছিল তার সাথে তুলনা করা যায়। তো এর অনেক কথা হয়েছে, আমি আর কথা বাড়াবো না। আমি পরবর্তী সময়ে আরো কথা বলা সুযোগ হবে। তো আমরা এখন কিছু করার সময় এসছে। আমরা বারবার করে আশ্বস্ত হচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে এই আইনটা ব্যাপারে সংশোধন আনা হবে, পরিবর্তন করা হবে এবং এটার অপপ্রয়োগ এটা বন্ধ করা হবে, কিন্তু এটা আশ্বাসেই থেকে যাচ্ছে। এবং শুধু তাই নয়, যেটা ফয়সাল সাহেব বললেন, আমরা আরো অন্য নতুন আইনের যে সকল কথা শুনছি, তাতে আমরা ওই যে ভীত সন্ত্রস্ত না হয়ে পারি না যে এটার তো কোনো সংশোধন হচ্ছেই না, এটার কোনো পরিবর্তন হচ্ছেই না। আরো নতুন আইনের কথা চিন্তা করা হচ্ছে, নতুন কালা কানুনের কথা চিন্তা করা হচ্ছে, নতুন ভাবে আমাদেরকে এই যে আমাদের হাত পা বাঁধার উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এটার সহজ সমাধান নেই এবং তানিয়া আমিরের সাথে আমি একমত। আমরা যদি সবাই মিলে এর ব্যাপারে সোচ্চার হই, আমরা আমাদের করণীয় করি এবং আমরা যদি ওই যে ভয়ের ঊর্ধ্বে উঠতে পারি, আমরা যেই এবং যে আমরা নিজেরা সেলফ সেন্সরশিপ এই প্রবণতার ঊর্ধ্বে উঠতে পারি এবং আমরা যদি সাহসিকতা প্রদর্শন করতে পারি, সত্য কথা বলার মতো আমরা যদি সেই শক্তি সাহস অর্জন করতে পারি এবং সবাই মিলে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, তাহলেই কিন্তু আমরা হয়তো সফলতা অর্জন করতে পারবো। তা না হলে আমরা যদি এই ক্ষেত্রে সফলতা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু এই পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরো জটিল হচ্ছে এবং আমাদের একটা নির্বাচন আসছে আগামী যে কত 20-22 মাসের মধ্যে। এই সময়ের মধ্যে যে অনেক রকম রাজনীতিতে অনেক রকম যে উত্তেজনা সৃষ্টি হবে এবং অনেকভাবেই মানুষ চেষ্টা করবে সরকারের বিরুদ্ধে এবং বিরোধী দল চেষ্টা করবে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে এবং সরকারও চেষ্টা করবে এগুলো নিয়ন্ত্রণ করতে। তাই এগুলোর আরো অপপ্রয়োগ হবে বলে আমার আশঙ্কা আগামী 1.5-2 বছরে। এবং এই জন্য আমাদের এখন থেকেই বোধহয় এই সক্রিয় হতে হবে, সোচ্চার হতে হবে এবং সংগঠিতভাবে সমন্বিতভাবে অগ্রসর হতে হবে। এবং এটা শুধু এই যে আমরা যারা আমাদেরকে মনে করা হয় সরকারের সমালোচক, যদিও আমরা মনে করি আমরা সরকারের সবচেয়ে বড় বন্ধু। আমরা সরকার যাতে সঠিক পথে থাকে, সরকার যাতে অন্যায় আচরণ না করে, কোনো রকম অপকর্মের সাথে জড়িত না হয়, সেই জন্যই আমরা সোচ্চার। কিন্তু আমরা যেটা এই যে নিবর্তনমূলক আগের আইনের ব্যাপারে দেখেছি, যেই সরকার আইন করেছে সেই সরকারের বিরুদ্ধেই যারা আইন করেছে তাদের বিরুদ্ধে এটা ব্যবহৃত হয়েছে আজকে। এবং এই সকল আইনগুলো কোনো সরকারই বাতিল করতে চায় না, কোনো সরকারই এগুলো সংশোধন করতে চায় না। তাই আজকে যাদের বিরুদ্ধে যারা এটার অপপ্রয়োগ করছে, যারা অপপ্রয়োগ করছে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে এটা প্রয়োগ হতে পারে।
তাই আমাদের সকলের মিলে আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন আমাদের সকলের মিলে এগিয়ে আসা দরকার এবং এই ব্যাপারে আমাদের সোচ্চার ভূমিকা পালন করা দরকার। তো আমি সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। সরি, আমি সংক্ষেপে বললাম তাই বলে হয়তো ওই যে আপনি প্রস্তুত ছিলেন না, অনেকে অনেক কথা। আমি আসলে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। থাকবেন আপনি আমাদের সঙ্গে এবং আমরা আবারও আপনার কাছ থেকে শুনবো সেকেন্ড রাউন্ড। এবং এই পর্যায়ে প্রত্যেকেই আমি আশা করবো যে 2-3 মিনিটের মধ্যে তার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন। আমি বলবার জন্য অনুরোধ করছি আর্টিকেল 19 এর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সালকে। মিস্টার ফারুক ফয়সাল। অনেক ধন্যবাদ। আমার কথা খুবই সংক্ষিপ্ত, আমি প্রত্যেকের কথায় অনেক মনোযোগ দিয়ে শুনেছি। প্রথম আমি শুরু করতে চাই জিল্লুর রহমানের কথা দিয়ে, সেটি হচ্ছে কার্টুন জিনিসটা এই দেশ থেকে উঠে গেছে। এবং আমি একটা জিনিস জানি, আমি পরিষ্কার জানি না, আমি তখন দেশে ছিলাম না, প্রথম আলোকে একটি কার্টুনের জন্য সরকারের কাছে গিয়ে অথবা কর্তৃপক্ষের কাছে গিয়ে মাপ চেয়ে আসতে হয়েছে, মুচলেখা দিয়ে আসতে হয়েছে। কিশোর যে ছেলেটি ডিএসএর আইনে ধরা পড়েছে তাকে দেশ থেকে পালায় যেতে হয়েছে। তো এই যদি পরিস্থিতি হয় কার্টুনের, এটি খুবই দুঃখজনক। বদিউল ভাই যে কথা বলেছেন সেটা হচ্ছে ভাবমূর্তি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। দেশের ভাবমূর্তি বলতে আমি কি বুঝি, আপনি কি বুঝেন, অন্য কি বুঝে, এটা আলাদা হতে পারে। কিন্তু দেশের ভাবমূর্তি হয়তো থাকতে পারে, কিন্তু সরকারের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমেরও নয়, জনগণেরও নয়। ব্যক্তির ভাবমূর্তিও রক্ষা করার দায়িত্ব জনগণের নয়, মিডিয়ারও নয়। পরিবারের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব ওই পরিবারের, অন্য কারো নয়। ফলে এই ভাবমূর্তি রক্ষার দায়িত্ব অন্যের কাঁধের উপরে চাপানো যাবে না। আর আব্দুল মজিদ ভাইয়ের কথা শুনেছি, আমি তার সাথে একমত। আমি তানিয়া আমিরের একত্রিত হবার আহ্বানে সারা দেই। আমরা আছি, আপনি যদি মনে করেন আর কাকে রাখা দরকার আপনি যদি ডাকেন আমরা যাব। আর আপনার 2টি প্রশ্নের জবাব আমি দিচ্ছি। জুলিয়া অ্যাসাঞ্জের ব্যাপারে আমরা কাজ করছি, অনবরত কাজ করছি, সরকারের সাথে কাজ করছি, ওই দেশের সরকারের সাথে কাজ করছি, তার জামিনের জন্য কাজ করছি, তাকে কারাগার থেকে না সরানোর জন্য কাজ করছি, দেশ বদলানোর বিরুদ্ধে কাজ করছি। আর একটা জিনিস আমরা যেটা করছি, আমরা মনে করি কোভিড যেরকম ইউক্রেন যুদ্ধ সেরকম। মহামারীর সময় তথ্য যেমন অত্যন্ত জরুরি, যুদ্ধের সময় তথ্য অত্যন্ত জরুরি। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা বলছি, আমরা এটা করব। আর আপনি যেটা বলেছেন নিরাপত্তা, ডিজিটাল সিকিউরিটি আইন কার নিরাপত্তা নিশ্চিত করে? সরকারের নিরাপত্তা নিশ্চিত করা কোনো আইনের দায়িত্ব নয়। আইনের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আপনি জানবেন ফৌজদারি আইনে যেসব বিষয়ে নিশ্চিত করা যায় না সেসব বিষয়ের বাইরে ডিজিটাল সিকিউরিটি আইনে কি আছে আমি এটা একদমই বুঝতে পারি না। টেকনোলজিটা ভিন্ন, এইটুকুই শুধু। আর মিজান ভাইয়ের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি অন্যর মত সহ্য করার ক্ষমতা আমরা ক্রমশ হারিয়ে ফেলছি। এবং আপনি যেটা বলছেন অরাজক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা, অপপ্রচার ইত্যাদি, এগেইন ইজ জাজমেন্টাল। আপনি যেটাকে অপপ্রচার মনে করেন আমি সেটাকে অপপ্রচার মনে নাও করতে পারি। আপনি যেটাকে অরাজক অবস্থা মনে করেন আমি সেটাকে অরাজক অবস্থা মনে নাও করতে পারি। যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত না হচ্ছে আইনের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত এটা আমি বিশ্বাস করি না। যীশু খ্রিস্টের বিরুদ্ধে যদি কার্টুন সম্পর্কে যদি কার্টুন আঁকা যায় তাহলে জগতে কোনো মানুষই দেবতা নয়। এটা মহাত্মা গান্ধী হোক আর অন্য যে কোনো মানুষের কথা আপনি বলেন, দেবতা নয়। আর একটা জিনিস আমি অত্যন্ত চিন্তিত, বর্ডারের বাইরে থেকে আপনি বলছেন যারা তথাকথিত অপপ্রচার করছে তাদের বোনদের ধরে নিয়ে গিয়ে বেঁধে জেলখানায় তোলা কোনো আইনানুগ ব্যবস্থা নয়। এটা আমরা অন্যায় মনে করি এবং এটা আমরা প্রতিবাদ করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ আমি বলবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমিরকে। ব্যারিস্টার তানিয়া আমির।
জি ধন্যবাদ। এখানে একটা কথা এসেছে যে আইন ঠিকই আছে, প্রয়োগের সমস্যা। এটা গতানুগতিক কথা। আমার মনে হয় আমি ইনভাইট করব আপনি একটু আইনটাকে একটু দেখুন, কারণ এখানে একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছে আপনার অফিসার ইনচার্জ, পুলিশ অফিসার। ওকে, এই জাজমেন্টটা তার দেওয়ার আদৌ এখতিয়ার আছে কিনা, এবং এই জাজমেন্টটা ডিসিশন নিচ্ছে যে আইন এখানে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের আইনের সিস্টেম হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স আনটিল প্রুভেন গিলটি। সো প্রথমে এই জাজমেন্টটা ইন দ্য অ্যাবসেন্স অফ কমপ্লেইন্ট, কোনো কমপ্লেইনেন্ট কোনো কমপ্লেইন দিচ্ছে না, উনি নিজে নিজেই এই সিদ্ধান্তটা নিচ্ছেন। 2 নম্বর প্রশ্নের সিদ্ধান্ত কি ওনার ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত, একটা সাবজেক্টিভ ক্রাইটেরিয়াতে ওনার ধর্ম অনুভূতিতে আঘাত এসেছে, নাকি এটা একটা আপনার এটা কে সিদ্ধান্ত দেবে, কার ধর্ম, কোন ধর্ম? আমাদের বাংলাদেশে তো সকল ধর্মের মানুষই বসবাস করছে। সো এই জিনিসগুলা ইট ইজ ইনহেরেন্টলি আনসেফ অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি এরকম একটা ক্ষমতা দেয়ার। এবং আমাদের এটা প্রতিষ্ঠিত যে যেই ধরনের আইন যদি পার্লামেন্ট দিয়েও পাশ করা হয়, সেই আইনটা যদি আপনার সাংঘর্ষিক হয় এবং অসামঞ্জস্য হয় মৌলিক অধিকারের সাথে এবং আমাদের মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামোর সাথে, তাহলে সেটা অটোমেটিক্যালি ভয়েড। এই টেস্টটা করার জন্য এই আইনটা এখানে আঘাত দিয়েছে কিনা আমাদের গঠনতন্ত্রের সংবিধানের মৌলিক কাঠামোর সাথে, সেই টেস্ট করার জন্য আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই আইনটা ভয়েড কিনা। দ্বিতীয়ত, একজনকে আপনার এই যে ধরে নিয়ে যাওয়া, সেটা আমাদের সংবিধানে ক্লিয়ারলি বলছে যে হোম অ্যান্ড করসপন্ডেন্স, আপনার গৃহ ও যোগাযোগের আপনার এখানে যে একটা প্রোটেকশন আছে আর্টিকেল 43 নিশ্চিত, জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার 32-এ নিশ্চিত, এবং চিন্তা বিবেকের কথা আপনারা এনেছেন, কিন্তু হোম অ্যান্ড করসপন্ডেন্স ইট ইজ গ্যারান্টিড, এবং এই গ্যারান্টি টু সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজ বাই ল, যেটা আদালত বিবেচনা করবে যে রেস্ট্রিকশনটা দিয়েছে সেটা রিজনেবল কিনা, এবং এই সিদ্ধান্ত কে নেবে? একজন আপনার এখানে আপনার প্রতিরক্ষা অফিসার, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে, কোন পদে, কিসের ভিত্তিতে? তার কি মন গড়া চিন্তায়, নাকি কোনো তথ্য ভিত্তিক সিরিয়াস ইনফরমেশন আছে কিনা? নো সাচ গাইডলাইন। নাকি মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কোনো কিছু সামাল দেওয়ার জন্য? আর ফারুক ফয়সালের কথাটা আমি একটু কারেক্ট করব, যে ক্ষমা চেয়েছে প্রথম আলোর আপনার এডিটর, কিন্তু সরকারের কাছে না। আমার ইফ আই এম নট মিস্টেকেন এটা জামাতের নেতার কাছে ক্ষমা চেয়েছিলেন ওনারা। সেটা আমার কাছে খুব কি বলবো, একজন এডিটর তাদের আপনাদের সাংবাদিক মহলে আমার অফিসে কেউ যদি ভুল করে, আমি বা তার অভিযোগ আছে, আমি নিশ্চয়ই আমি ক্ষুদ্র একটা অফিস ছিল, আমি তাকে প্রোটেকশন দেব। আমার যত মনে করেন মসজিদের খতিবের কাছে কি এক্স্যাক্টলি। সো সরকারের কাছে ক্ষমা চায়নি যারা এখানে আপনার একটা অবৈধ আন্দোলন চালালো, যারা এখানে আপনার তাকে তুলে নিয়ে গেল এবং বেআইনি কথা বলল। আমরা কি এতই জুজুর ভয় হয়ে গেছে এত বড় একটা এডিটর, এত বড় একটা নিউজ পেপার, যে এখানে যারা ফতোয়া দিচ্ছে ফতোয়াবাজদের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে? আমার চোখে তো যারা ফতোয়াবাজ তারা অপরাধী, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সো এই জায়গাগুলো আমাদের কিন্তু পরিষ্কার থাকা উচিত যে আমাদের ব্যালেন্স অফ পাওয়ার গুলো কোথায়। সো এখানে রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারি ক্ষমতা, তার উপরেও ক্ষমতা হয়ে যাচ্ছে। আমরা দেখছি এখন তো জামাতকে নিবন্ধন বাতিলের পরে হেফাজতের এই ধরনের ক্ষমতা আমরা দেখছি, যে নারীদের উপরে ফতোয়া দিচ্ছে, শিক্ষা পুস্তকে কি থাকবে না থাকবে ফতোয়া দিচ্ছে, এবং সেটা আবার সরকার ওটা মেনে নিচ্ছে। সেখানে আমি বলবো এগেন সাংবাদিক সমাজ, again with utmost humility আমি বলবো আপনার বিবেচনা করেন, হ্যাভ ইউ ফেইলড? মিডিয়ার এত ক্ষমতা, আপনি এটাকে বাঁচিয়ে রাখতে পারলেন না? আজকে আমাদের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের কথা বা আমাদের এখানে রবীন্দ্রনাথের কথা, বিভিন্ন আপনার যে ছড়াগুলো আমরা ছোটবেলা পড়েছি সেগুলো চেঞ্জ হয়ে যাবে বিকজ কেউ একটা ফতোয়া দিল রাস্তায়। তাদের এত ক্ষমতা, এবং তারা কোনো দলও না। সো এই জিনিসগুলো আপনারা বিবেচনা করবেন যে আমাদের মিডিয়ার ফেলিয়ার হচ্ছে কিনা। আর ইউ ফেইলিং ইন ইউর ডিউটি? আর ইউ ফেইলিং ইন ইউর প্রফেশনালিজম? অ্যান্ড আপনাদের ইউনাইটেড 100% হতে পারবেন এমনও না, বাট অ্যাটলিস্ট কিছু তো কেউ তো থাকবে।
এবং যেটা বললাম যে আমি এটার সাথে স্পেশাল পাওয়ার অ্যাক্টের কোনো ডিফারেন্সই দেখি না। এবং এই জুজুর ভয়গুলা তখন কিন্তু স্বৈরাচার সরকার ছিল, দেশে গণতন্ত্র ওই সেন্স একেবারেই ছিল না, মার্শাল ল ছিল। তারপরেও আমাদের এডিটররা এসছিলেন, ঐক্য হতে সক্ষম হয়েছিলেন। এখন আপনাদের মাল্টিমিডিয়া, শুধু আপনার এখানে যে হাউসগুলো আছে তারা কিন্তু শুধু আপনার সংবাদপত্র না, এখানে আপনার রেডিও, টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং খবরের কাগজ সবই আছেন। এবং তাদের যারা মালিক, সেই মালিকরা কি ধরা খাওয়া কিনা? আই আস্ক দিস কোয়েশ্চেন। এবং আপনাদের স্বার্থ এখানে, এটা করলে ওটা স্বার্থ, ওটা করলে ওটা, এত হিসাব তো আমরা বুঝি না। সোজা পথে কেন আমরা হাঁটছি না? আপনারা আসেন, এটাকে চুরমার করে দেওয়ার জন্য একটা উদ্যোগ নেন, এবং আইনে যদি কিছু কিছু যেগুলোর প্রয়োজন হয়তো কোনো কোনো ক্ষেত্রে ডিজিটাল জগতে আইন রাখার, এটা বিবেচনা করে আমরা দেখবো। আমরা দরকার হলে পাল্টা একটা খসড়া দেব যে আমরা এরকম আইন চাই। এবং সবচেয়ে প্রথম হচ্ছে এই প্রশ্নটা তোলা, কার নিরাপত্তা? যেটা যদি আমার নিরাপত্তা হয়, এদেশের মানুষের নিরাপত্তা হয়, তাহলে সেই জিনিসগুলো বলতে হবে আমার নিরাপত্তা হচ্ছে মৌলিক অধিকারে লিপিবদ্ধ। সেই মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন এটা নিরাপত্তা নিশ্চিত করে না, বরঞ্চ উল্টোটা করে। সো এই জায়গাটায় আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। এবং নিরাপত্তা কেবলমাত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জনগণের নিরাপত্তা ছাড়া অন্য কোনো নিরাপত্তা বৈধ না। বিকজ অন্য কোনো নিরাপত্তা সাবজেক্টিভ। স্টেট সিকিউরিটি বলতে আমার কাছে কোনো মিনিং নাই। আজকালকার দুনিয়ায় ইট ইজ হিউম্যান সিকিউরিটি। আপনার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির বিষয় না, ইট ইজ টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ভিজাভিজ দ্য পিপল। সো আগের দিনে রাজা বাদশাদের যুগে কি হতো? সব সম্পত্তি ছিল রাজার, টেরিটরি ছিল রাজার, মানুষ পশু সবই ছিল রাজার, কারণ আমরা নাগরিক ছিলাম না, আমরা বস্তু ছিলাম। সো ওই সেন্সে সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসির দায়িত্ব ছিল রাজার সম্পত্তি প্রোটেক্ট করার। এখন রাজা বাদশার সম্পত্তি প্রোটেক্ট করার দায়িত্ব ব্যুরোক্রেসি, সিভিল বলেন, মিলিটারি বলেন, তাদের না। তাদের দায়িত্ব হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করার। সার্বভৌমত্ব বিলংস টু দ্য পিপল। এই ট্রানজিশনটা করতে লাগবে মেন্টালি, সাইকোলজিক্যালি, ইন্টেলেকচুয়ালি, তারপরে সবকিছু উইল ফল ইনটু দ্য প্লেস। আমরা এখনো মনে করছি যে উই আর সার্ভিং দ্য মাস্টার। ইয়োর মাস্টার টুডে ইজ দ্য পিপল অফ দ্য রিপাবলিক। উই আর দ্য মাস্টার্স। ধন্যবাদ। থ্যাংক ইউ ব্যারিস্টার তানিয়া আহমেদ, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে বলবার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর মিজানুর রহমানকে। ডক্টর মিজানুর রহমান। ধন্যবাদ। আমার আসলে নতুন করে বলার কিছু নেই, যেগুলো একটু অসম্পূর্ণ ছিল ব্যারিস্টার তানিয়া আমিরের বক্তব্যের মধ্যে সবই চলে আসছে। শুধু আমি বলছিলাম যে আমি একেবারেই এক্সপার্ট না। আমাদের ফারুক ফয়সাল ভাইকে বলছি, আমি বক্তব্যটা দিয়েছি, এটা আমার নিজের বক্তব্য না। আপনি দেখেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের রায় 16 এপ্রিল, artistic freedom cannot be used for abusing icons like Mahatma Gandhi. It is the verdict of the Supreme Court Indian. অতএব যিশুকে নিয়ে করা যাবে, গান্ধীকে নিয়ে করা যাবে যেটা বলতেছেন, তাহলে আমাদের তাহলে আইনের শাসনের কথা বলছি, আবার সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আমরা একেবারে গ্রাহ্য করবো না, এটা হয় না। এটা আরো অ্যাডভান্স লেভেলে হয়তো এটা করা যেতে পারে। আর মূল ব্যাপারটা হচ্ছে এই ডিজিটাল আইন যখন করা হয় তখন কিন্তু সমস্ত স্টেক হোল্ডার, অর্থাৎ এই যে সংবাদপত্রের সম্পাদক থেকে আরম্ভ করে বহু লোকের সাথে কিন্তু আলাপ আলোচনা করছে কিন্তু, এবং স্টেক হোল্ডাররা বিভিন্ন সাজেশন দিচ্ছে, এই করেন, এই করেন, এটা করা লাগবে, এটা করা লাগবে। আমি শুনেছি তাদের ভালো ভালো সাজেশন গুলো কোনোটাই রাখা হয় নাই, এবং কোনোটাই নাকি আইনের মধ্যে নাই। কিন্তু একজনও, অর্থাৎ স্টেক হোল্ডারদের একজন সাংবাদিক বা সম্পাদকও বলে নাই যে এরকম কোন একটা আইনের দরকার নাই। আমাদের তানিয়া আমিরের সর্বশেষ কথা বলছি, যেই আইনটা আছে সেটার প্রচন্ড ত্রুটি আছে, বহু অ্যাবিউজ করার সুযোগ আছে, ব্যাখ্যার এবং ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব মানে আইনের না বা সরকারের না, কিন্তু আবার এটা নষ্ট করার দায়িত্ব আবার অন্যের না, এটাও আমাদের স্বীকার করতে হবে। এখন এই আইনটা যেখানে যেখানে দুর্বলতা আছে সংশোধন করতে হবে, অথবা বাতিল করলেও একটা নতুন আইন কিন্তু আপনার লাগবে। কোন স্টেক হোল্ডার কিন্তু বলে নাই যে একটা ডিজিটাল নিরাপত্তার জন্য এটা কোনো আইন লাগবে না, এবং পৃথিবীর কোনো দেশ নাই যেখানে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত কোনো আইন নাই। আপনার এখানে লাগবে, এটাই হলো বড় কথা। এবং এটা যত দ্রুত সরকার বা সরকারের সংশ্লিষ্ট তারা যদি যেখানে যেখানে ত্রুটি আছে এগুলো পরিহার করে একটা যুগোপযোগী এবং জাতিসংঘের যারা এক্সপার্ট আছে অথবা দেশে যারা এগুলো নিয়ে কাজ করে রিয়েল এক্সপার্ট, তাদেরকে নিয়ে এই আইনটা রিফিল করার জন্য আমি আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।
ধন্যবাদ প্রফেসর মিজানুর রহমান। জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, সিএস বোর্ড মেম্বার ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জি ধন্যবাদ। আমি মনে করি মুখ্য কথা সব হয়ে গেছে। আমার সারাংশ এই, আইনের জায়গায় থাকবে, তবে তার ভিতরে যেসব ধুলো বয়লা ময়লা মালি যা আছে সেগুলোই আলোচনার ভিত্তিতে সংশোধন করা দরকার। মেন কথা হচ্ছে যে এটা প্রয়োগ করবে তাকে আগে ঠিক করতে হবে, এবং ওই যে কার নিরাপত্তা তা নিয়ে আমি যথার্থই বলেছেন, জনগণের নিরাপত্তা। এই ডিজিটাল আইনের ভিতরে এটা যখন করা হয়েছিল তখন কিন্তু এই বিষয়গুলো ছিল যে অনেকে গ্রামে মোবাইল ফোন দিয়ে বা একটা ব্যবহার দিয়ে মানুষের ব্যক্তিগত অনেক চরিত্রহানি করে বা তারপরে তাকে হেয় করার এই ধরনের বিষয়গুলো, অর্থাৎ ওই আবার সে কথা উঠছে জনগণের মৌলিক অধিকার, তার সম্মান, তার শাসন, তার সার্বভৌমত্ব, এইগুলোকে ক্ষতিগ্রস্ত করে সেইটাকে ঠেকাবার বিষয়টা নিয়ে। কিন্তু সেটা যদি ঠেকাতে যেয়ে সেটা ঠেকানোর নাম করে যদি একটি জাতীয় প্রতিষ্ঠান যদি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায় এবং তারা যদি সেটা সেইভাবে যদি সব বিচার করতে যায়, তাহলে তো সে তো পক্ষ বিপক্ষ করবেই। সে পক্ষ বিপক্ষ করার কিন্তু কোনো আইনের উদ্দেশ্য হওয়া উচিত নয় কোনো ব্যবস্থাতে, যে এটা উনি এটার পক্ষের কিংবা উনি এটা বিপক্ষের। আইন হবে সকল পক্ষের, সর্বজনীন। সুতরাং সেই আইনের ভিতরে সর্বজনীনতার যদি কোনো বিঘ্নতা ঘটে থাকে, কোনো কমতি ঘটে থাকে, তার যদি কোনো ব্যবহার অপব্যবহার হয়ে থাকে, সেগুলো নিয়ে সকলে মিলে কথা বলে এটা সংশোধনের, এটা পরিমার্জনের, তা নিয়ে আমি যথার্থ বলেছেন, প্রয়োজন হলে আর একটা ড্রাফট দিয়ে এটাকে ঠিক করতে হবে। আমরা সেই পথেই থাকি। আমরা পুরো আইনকে আসামি করছি না, পুরো আইনকে করছি না। আইনের উদ্দেশ্য ভালো থাকে, অনেক ভালো জিনিস আছে তাতে, কিন্তু সেই আইনের প্রয়োগটা, অপপ্রয়োগটা যাতে বন্ধ থাকে সেইটা আর কি। আপনি বললেন একটা প্রতিষ্ঠানের নামের আগের শব্দটা হচ্ছে জাতীয় অমুক ইত্যাদি, কিন্তু সেখানে যারা আছে দেখা গেল তারা সব তাদের বা তারা নিজস্ব দৃষ্টিতে সে দেখছে সব। তাহলে তো তার কাছ থেকে আমি জাতীয় নিরাপত্তা প্রত্যাশা করতে পারি না। জাতীয় নিরাপত্তাই হতে হবে সর্ব ধর্ম, সর্ব ব্যক্তি মত সকলের ব্যাপারে, কারণ প্রত্যেকের থাকবে। হ্যাঁ, সেখানে যদি ওই পক্ষ বিপক্ষ বা এইটা ইত্যাদি এই ধরনের, সুতরাং আমি আবার বলি ওই দৃষ্টিভঙ্গির মনোভঙ্গির সংস্কার প্রয়োজন। তাহলে যে কোনো আইনই আমার জন্য উপাদেয়, পুষ্টিকর এবং অবশ্যই প্রয়োগযোগ্য হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমি ঠিক নিশ্চিত নই ডক্টর বদিউল আলম মজুমদার আমাদের সঙ্গে আছেন কিনা। সুজন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আছেন আমাদের সঙ্গে? তিনি ছিলেন, আমি লক্ষ্য করেছি তিনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। আবার যদি যুক্ত হন, আমি সভাপতি অনুমতি দিলে নিশ্চয়ই তিনি কথা বলবেন। আমি অনুষ্ঠানের ইতি টানবার জন্য অনুরোধ করছি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিরিয়াস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, ডক্টর বদিউল আলম মজুমদার যদি যুক্ত হন, আপনার অনুমতি সাপেক্ষে হয়তো তিনি কথা বলতে পারেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিল্লুর রহমান। যদি ডক্টর বদিউল আলম সাহেব জয়েন করেন, ডেফিনেটলি তার কথা শুনতে হবে। এ বিষয়ে তার অনেক অভিজ্ঞতা, এবং আমি সমাপনী বক্তব্য দেওয়ার মাঝে কয়েকজনের যেসব বক্তব্য আসছে সেখানে কিছু আমি ডাইভারজেন্স লক্ষ্য করছি, সে বিষয়ে একটু বলবো। তার আগে আমার কিছু ওপিনিয়ন আছে। সেটা হচ্ছে, আমি মনে করি এই আইনটা একটা অপআইন। এই আইনের সকল প্রয়োগই অপপ্রয়োগ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা বিষয় হচ্ছে, সাম্প্রতিক যতদূর আমার মনে পড়ে, আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছেন সাংবাদিকদের কিছুটা দেবেন, কিছুটা বাদ রাখবেন, অর্থাৎ সাংবাদিকদের এই আইনের আওতায় সহজে আনা যাবে না, এই ধরনের একটা কথা বলেছেন। আমার মনে হচ্ছে কি, নাগরিকদের শ্রেণীকরণের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ সাংবাদিকরা উচ্চ শ্রেণীর, আর যারা মুদি দোকানদারি করে, আমরা যারা ছোটখাটো ব্যবসা করি, আমরা নিম্ন শ্রেণীর। অর্থাৎ সেই জর্জ অরওয়েলের কথা, অল মেন আর ইকুয়াল, সাম মেন আর মোর ইকুয়াল দেন আদার্স। এইভাবে তো আমরা মিস্টার চেয়ার জাস্ট একটু স্মরণ করিয়ে দিই, প্রফেসর মিজানুর রহমান ওই কথা বলেছিলেন, কিন্তু আমরা জানি যে সাংবাদিকদের উপরে মামলা করাও বন্ধ হয়নি, তাদেরকে ইভেন সাম্প্রতিককালে কারাগারে পাঠানো হয়েছে সাংবাদিকদের।
মন্ত্রী বলছেন বটে, যে আশ্বাসটা দেওয়া হয়েছিল সেই আশ্বাসটা মানে পালন করা হয়নি, হয়তো করবে। যদি করে সেটাও তো হচ্ছে যে বা নাগরিকদেরকে আপনি শ্রেণী বিভক্ত করছেন, যেটা আমরা মনে করি কি সকল নাগরিক সমান এই দেশের। এখানে আইনটাকে বাতিল করতে হবে, বাতিল করে যে মানহানির যে বিষয়টা, সেটা যে আগেও তো মানহানির মামলা হতো, আমরা ছোটকালেও শুনেছি যে মানহানি মামলা করা হয়েছে। আজকে ধরুন যদি আজকে আমার ছবিটা ব্যঙ্গ করে এই দেওয়ালে চিকা মারা হয়, চিকা মারা আপনারা বুঝবেন কেন আমি জানি না, দেওয়ালে ছবি আঁকা হয়, আমি কিন্তু মানহানি মামলা করতে পারি। কিন্তু ওইটা যখনই ডিজিটাল ওই দেওয়ালে মানহানির মামলা করলে পুলিশ হয়তো গ্রাহ্যই করবে না, হয়তো 6 মাসেরও জেল হবে না। কিন্তু আমারটা যদি ডিজিটালে কোনো বিন্যাসে, অর্থাৎ কোনো ওয়েবসাইটে দেওয়া হয়, কোনো ফেসবুকে দেওয়া হয়, আমি মামলা করলে কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে আসতেছে। হোয়াই? অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে ডিজিটাল মিডিয়া হচ্ছে সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিজিটাল মিডিয়া তুমি কিছুই বলতে পারবে না, তুমি দেওয়ালে চিকা মারো, কিছুই আসে যায় না। সুতরাং মানহানির যে বিষয়টা, সে আগের যে আইন ছিল সেইভাবেই হোক, মানহানি তো হতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু এখানে 10 বছর জেল দেওয়া হবে একটা লোক আমি জাহেলিয়াত বলছে বলে, আওয়ামী লীগের সাথে তুলনা করছে বলে একটা শিবিরের একজন কর্মী। আমি শিবিরের কথা বললাম এই কারণে যাতে কেউ বলবেন যে শিবির তো, শিবিরের কর্মী, তারও কিন্তু রাইট আছে। জাজ সাহেব ক্রুদ্ধ হয়েছেন, ক্ষিপ্ত হয়েছেন, সংবুদ্ধ হয়েছেন, উনি 10 বছর জেল দিয়েছেন, 10 লক্ষ টাকা তাকে আপনার ফাইন করা হয়েছে, এবং সেটা না দিতে পারলে আরো 1 বছর থাকবে, 11 বছর। একটা কমেন্ট করার জন্য একটা ছেলের 11 বছর জেল হবে। এই কি বাংলাদেশ? এই বাংলাদেশে কি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠা করেছি? অথচ দেখেন এই আইনটার একটা উদ্দেশ্য আছে যে সাইবার ক্রাইম। আজকে যদি আমি যেটা আগেও বলেছি, আগেও ওয়েবিনারে বলেছি, আজকে যদি আমাদের ন্যাশনাল ডাটাবেজে কোনো দুষ্ট প্রকৃতির লোক ঢুকে ওটাকে ডিসেবল করে দেয়, দেশে বিপর্যয় হবে। তার জন্য আপনি ফাইন করেন কেন? তাকে জেলে দেন, 10 বছর জেলে দেন, 20 বছর জেলে দেন। এই যে বাংলাদেশ ব্যাংকের সাইবার ক্রাইম হইলো, তার আগে কিন্তু ন্যাশনাল ব্যাংকেও কিন্তু $2.5 লক্ষ সাইবার ক্রাইম করে নিয়ে গেছে। এখন আমি বাংলাদেশ ব্যাংকের কথাটাই বলি। বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী ছিলেন, নাম নিয়েই বলি, আতিউর রহমান, উনি ওই যে প্রায় $250 মিলিয়ন সাইবার ক্রাইম করে নিয়ে গেছে, উনি এটা লুকিয়ে রাখছেন, উনি বলেননি। এই টাকাটা পাওয়া গেছে ম্যানিলার ব্যাংকে, ম্যানিলার পত্রিকা উঠছে, তার কিছুদিন আগে উনি ম্যানিলা গেছেন। এখানে তো ডেফিনেটলি আমাদের মতো সাধারণ জ্ঞানের লোক, কমন বুদ্ধি থেকেই বলি, যে লোকটা ম্যানিলা গেল কেন? উনি ম্যানিলা যে কোনো ল্যাপটপ হারাই গেছে, এখন ওনাকে তো রিমান্ডে নেওয়া হয় নাই, কিন্তু আহমেদ কিশোর একটা ব্যঙ্গ করছেন, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে 2 জনকে, আরো কয়েকজনকে। তাতে একজন তো মারাই গেছে, জেলে মারা গেছে, বলে কি পিটাই মারা হয় নাই। জেলে পিটাই মারা হয় নাই, এই জন্য ঢোল পিটানো হচ্ছে। এই দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য আমরা ফাইট করি নাই। একটা ব্যঙ্গ করার জন্য তাকে জেলে নেওয়া হয়েছে, 6 বার জামিন চাইছে, জামিন দেওয়া হয় নাই, তারপরে মারা গেছে, বলে কি উনি হার্ট করে মারা গেছে। আরেকটা বিষয় একটু আসি, সেটা হচ্ছে মিজানুর রহমান সাহেব, কিন্তু প্রফেসর মিজানুর রহমান কিন্তু ভারতের যে কোনো উদাহরণ দিয়েছেন, ভারতের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, বরং আমার ভালোবাসাই আছে। উনি বলেছেন যে সেইখানে আপনার ওই প্রথমত যে ইন্ডিয়ান আর্টিকেল 19 এটা হিউম্যান রাইটসের কথা বলে, কিন্তু আমার যতদূর মনে হয় ফারুক ফয়সাল সাহেবদের যে আর্টিকেল 19 এটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 19 এর কথাটাই নিয়ে উন্ডা করেছেন। একই, দুটেই মোটামুটি একই, সেই বিষয়ে কোনো নাই। কিন্তু ভারতের যে এই রায়, সুপ্রিম কোর্টের রায়, এই গান্ধীর বিষয়, বিভিন্ন বিষয়, সেটার উদাহরণ টেনেছেন, কিন্তু উদাহরণ কিন্তু অন্য দেশেও টানা যায়। যে দেশে, ভারতের মতো একটা দেশে 1 কেজি গরুর মাংস ক্যারি করার জন্য পিটিয়ে মেরে ফেলানো হয়, সেই দেশের কিসের মানবাধিকার, কিসের বাক স্বাধীনতা? এটার উদাহরণ আমি মনে করি এই উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট। আপনি উদাহরণ দেন, আমেরিকার উদাহরণ দেন, যেখানে এই ট্রাম্প সাহেবকে হাফ নেকেট করে মূর্তি বানায়া পিছনে লাথি মারা হয়েছে, কিছুই হয় নাই, তাদেরকে জেল হয় নাই, রাইট? আপনি ইউরোপের উদাহরণ দেন, জাপানের উদাহরণ দেন, অস্ট্রেলিয়ার উদাহরণ দেন, যেখানে হিউম্যান বাক স্বাধীনতা আছে, সেই উদাহরণগুলো যদি আপনি টানতেন, আমি মনে করতাম যে রাইট বিষয় হতো। আর একটা বিষয়,
আমি মানে জাস্ট পয়েন্টগুলি একটু কাভার করি। ব্যারিস্টার তানিয়া আমি বারে বারে জোর দিয়েছেন আমাদেরকে সবাইকে এক হতে হবে। সবাই কিন্তু মোটামুটি এক, সবাই কিন্তু মোটামুটি এক। আপনি সেলফ সেন্সরশিপ যে করে, আপনি শফিকুল ইসলাম কাজলকে জিজ্ঞেস করেন যে সেলফ সেন্সরশিপ না করে কি তাকে পিঠ মোড়া করে বেঁধে রাখা হয়েছে। 57 দিন সে গুম হয়েছিলেন, কারণ উনি কিছু লিখেছিলেন ওনার ফেসবুকে, ওনার একটা পত্রিকায়, সেখানে। সুতরাং এই যে ভয়ের সংস্কৃতি চালু করে দেওয়া হয়েছে, এটা কিন্তু বিরাট বিষয়। আর সাংবাদিকরা এক হবে, তার থেকে তো এক হওয়া দরকার আইনজীবীদের। এখানে আইনজীবীরা এক হয়ে রিট করে না কেন? এটা তো আমাদের সংবিধানের পরিপন্থী, আমার মতো সাধারণ লোকে বুঝতে পারে। আর ব্যারিস্টার তানিয়া আমির বা যারা আছেন তারা তো আরো বেশি চুলচালা বিশ্লেষণ করে আপনার মামলা করে দেন। এটা সংবিধানের সাথে যেহেতু সাংঘর্ষিক, স্ট্রাইক আউট হয়ে যাবে, তাহলে তো আমরা বেঁচে যাই। এখানে মিছিল করার তো দরকার নেই। আমি এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে বাইরের থেকে যে আমাদের মানবাধিকার, বাক স্বাধীনতা এগুলি এস্টাবলিশ হবে, কেউ কেউ বিদেশের থেকে বলা হচ্ছে, বিভিন্ন উদাহরণ দেওয়া হয়। যতই দেওয়া হোক, এই আন্দোলনটা হইতে হবে অর্গানিক, নিজেদের ভিতর থেকে আপনার ফাইট দিতে হবে। এটা যেমন আমি প্রথমেই বলেছি যে আমাদের বাক স্বাধীনতা কখনোই নিরঙ্কুশ ছিল না। আমাদের একটা সময় ছিল যখন আমরা ছাত্র ছিলাম, কার্যালয়ে এফএসলে থাকতাম, এই বিএনপি আমলে প্রথম দিকে, এই 77-76 আমলে, সেখানে বাক স্বাধীনতা বেশি আলোচনা করা মানে নাকি আমাদের তো পায়ের স্বাধীনতাই ছিল না। রাত্রি পরে তো কারফিউ হয়ে যেত, আমরা মুভমেন্টই করতে পারতেছেন না। আপনি কি বলবেন? আপনার কিছুই বলার রাইট ছিল না সেই সময়। সুতরাং কিন্তু তারা তো ক্লেম করতে পারে। আমাদের ডিজিটাল সিকিউরিটি আইনও ছিল না সেই সময়। আইন না থাকলেও যে কালচার, সরকারের ভিতরে যে কালচার, যে টেন্ডেন্সি, যে যেভাবে মানুষকে বন্দি করে রাখা, মানুষকে কিছু বলতে না দেয়া, এই যে দেখুন নির্মলানন্দ গুণ, আমি তখন এই যে ইসের আপনার বাংলা একাডেমিতে 21শে ফেব্রুয়ারির মতো একটা অনুষ্ঠানে, সেইখানে উনি একটা কবিতা পড়েছিলেন, আমি আজ মুজিবের কথা বলতে এসেছি। খুব ভালো কবিতা, খুবই ভালো কবিতা। উনি বললেন, উনি কবিতাটা পড়লেন, তারপরে ওনাকে কিন্তু ডেকে নিয়ে যাওয়া হলো চা খাওয়ানোর জন্য। উনি কিন্তু অ্যারেস্ট ছিলেন, অনেকক্ষণ অ্যারেস্ট ছিলেন, উনি ভীত হয়ে গেছিলেন এই কবিতা পড়ে। কিসের বাক স্বাধীনতা ছিল? একটা কবিতার স্বাধীনতা ছিল না। সুতরাং আমি মনে করি কি যে বাংলাদেশে আমাদের বাক স্বাধীনতা এস্টাবলিশ করতে হবে, হিউম্যান রাইট হিসেবে এটা দেখতে হবে। তার জন্য আমাদের প্রচন্ড ভাবে কাজ করতে হবে, আদালতের সাহায্য নিতে হবে, সবাইকে এই বিষয়ে সোচ্চার হতে হবে। এইভাবে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই কিন্তু তাদের অ্যাঙ্গেল থেকে অনেক কথা বলেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ওয়েবিনার আমি এইখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার চেয়ার। আমি কথার পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু মূল কথা যেটি এই আলোচনা থেকে বা বিগত দিনগুলোতে আমরা যতগুলো আলোচনা করেছি বা বিভিন্ন ফোরামে যে আলোচনা করেছি, তাতে এটা পরিষ্কার যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এটি বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কাজেই এই আইনটি বাতিল করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সংবিধান নিয়ে অনেক কথা বলি, সংবিধানকে অনেক সময় আমাদের রাজনীতিবিদরা সামনে নিয়ে আসেন। বাংলাদেশের সংবিধানকেও রি-এক্সামিন করার প্রয়োজন আছে, কেননা এই সংবিধানের মধ্যেও নানা রকমের অসঙ্গতি আছে। এই সংবিধান যেভাবে যাত্রা শুরু করেছিল, সংবিধান সেখানে এখন নেই, এবং এই সংবিধান বাংলাদেশের মানুষের সকল আকাঙ্ক্ষা পূরণ করে সকল মানুষের, সেটি নিশ্চিত করে বলা যাবে না। বাংলাদেশের হিস্ট্রি নিয়ে অনেক কথাবার্তা হয় এবং ইতিহাসের নানান অধ্যায় আজকের আলোচনার মধ্যে এসছে, কাজে আমাদের ইতিহাসেরও একটা রিভিজিট করা দরকার। কারণ বাংলাদেশের ইতিহাসে নানা ব্যত্যয়, বিচ্যুতি, বিকৃতি আছে। আমাদের একটি যথাযথ ইতিহাস দরকার। এবং আমার অতিথিরা অনেকেই বলেছেন যে দেশের ভাবমূর্তির সঙ্গে সরকারের বা পরিবারের বা ব্যক্তির ভাবমূর্তিকে গুলিয়ে ফেললে হবে না। কাজেই দেশের ভাবমূর্তি নিয়ে আমরা ভাববো, অন্যদের ভাবমূর্তি নিয়ে ভাবা যাবে না। যেমন যাবে না, নিশ্চয়ই আমরা অন্যের ভাবমূর্তি সম্মান করব, সেই ভাবমূর্তিকেও বিকৃত করুক সেটি আমরা চাইবো না, কিন্তু সেটিকে দেশের ভাবমূর্তির সঙ্গে যেমন মিলিয়ে ফেললে চলবে না, তেমনি সরকারের নিরাপত্তা নিয়ে ভাবার দরকার নেই। সেটি দেশ বা আইন ভাববে না, মানুষের আইন, জনগণের আইন, তার আইন এবং জনগণের আইন জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, সেটি প্রত্যাশা। কাজেই এই প্রশ্ন আমাদের বারবার তুলছেন যে কার নিরাপত্তা।
সেটি হতে হবে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, এবং তার জন্যই আইন। অন্য কারো নিরাপত্তা নিয়ে ভাববার বা বিশেষ করে সরকারের নিরাপত্তার কথা আইনের মাধ্যমে নিশ্চিত করবার প্রয়োজন পড়ে না। সব মিলিয়ে কথা একটি, সেটি হচ্ছে যে এই আইনটি বাতিল করতে হবে, এবং ডিজিটাল নিরাপত্তা বলতে যেটি বোঝায় সেটি অন্যান্য আইনে আছেন, অনেক আইনজীবী বিভিন্ন সময় বলেছেন, তারপরেও যদি দরকার হয় সেটি নতুন করে ভাবা যেতে পারে। আজকের এই আলোচনায় যারা অংশ নিলেন, মিস্টার ফারুক ফয়সাল, ব্যারিস্টার তানিয়া আবির, প্রফেসর মিজানুর রহমান, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাদের সকলকে আপনাদের সময় এবং বক্তব্যের জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুদের, সহকর্মীদের যারা এই অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য আমাদের সঙ্গে ছিলেন, যারা ফেসবুক, টুইটার, ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানকে ফলো করলেন, দেখলেন, তাদেরকে ধন্যবাদ। এবং ধন্যবাদ আমার সহকর্মী যারা এই অনুষ্ঠানের সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।